স্যার, লাইভ মোটামুটি শুরু হয়ে গেছে। আমি আপনাকে একটু লিঙ্কটা স্যার যদি পাঠিয়ে দেই। স্যার, আর একটু অপেক্ষা করে দেখি আমাদের। আপনাদের ভিউয়ারদের সংখ্যা কত আপনাদের গ্রুপে? আমাদের এমনি পেজে লাইক আছে 1000-2000 মতন। ভিউয়ার হচ্ছে। স্যার, আমরা লাইভে চলে আসছি। আহ, জি, আমি আপনাকে আপনার ওয়ারলেসের লাইভটা শেয়ার দিয়ে দিচ্ছি অলরেডি। ফলে আপনার ওয়াল থেকেও দেখা যাবে। আমার মনে হয় আমরা কথা শুরু করে দিই। সবাইকে স্বাগত, জি, শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। মঙ্গলবারের গল্পসপ্পর প্রতি মঙ্গলবার আমরা জ্ঞান বিজ্ঞানের নানান বিষয় নিয়ে আলাপ করা কিংবা কথা বলার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা একটি নতুন গল্প এবং নতুন একজন আলোচকের সাথে নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনা কিংবা গল্পের বিষয় হচ্ছে ঔপনিবেশিক ব্যবস্থায় আধুনিকতা এবং উদ্ধৃত চিহ্নের মাঝে ভদ্রলোকের সমাজ। এ বিষয়ে আমাদের সাথে আজকে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মাইমুল হাসান খান স্যার। স্যার জুরিসপ্রুডেন্স, আন্তর্জাতিক আইন, ভূ রাজনীতি, সরকার ও রাজনীতি সহ অসংখ্য বিষয়ে স্যার একজন বড় তাত্ত্বিক এবং বড় সুবক্তা হিসেবে আমাদের কাছে সকলের কাছে পরিচিত। অসংখ্য লেখালেখি, বই, নিবন্ধ স্যারের অসংখ্য দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত হয়েছে। আমি নিজে সরাসরি স্যারের ছাত্র ছিলাম এবং এখনো আছি। স্যারের ক্লাস করবার সৌভাগ্য আমার হয়েছে। এবং স্যারের সাথে যারা যুক্ত, স্যারকে যারা চেনেন, আহ, তারা খুব ভালো মতনই জানেন যে ছাত্র শিক্ষকের সম্পর্ককে স্যার যেই আন্তরিকতা এবং হৃদ্যতার ভেতর দিয়ে দেখেন, এবং যেভাবে তিনি শিক্ষার্থীদের ছোট ছোট প্রশ্নগুলোকে অত্যন্ত হৃদ্যতার সাথে দেখার চেষ্টা করেন, সেই ব্যাপারে স্যারের আলাদাভাবে একটু সুপরিচিতি আছে, এটা বলতেই হয়। আমরা অত্যন্ত আনন্দিত স্যারকে আজকে পেয়ে। স্যার, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ধন্যবাদ। নিশ্চয়ই স্যারই তার কথা শুরু করবেন। আমরা স্যারের কথা শুনতেই এসেছি। তারপরে যদি আমরা ছোট্ট করে বলতে চাই কেন এই বিষয়টি নিয়ে আহ আমরা কথা বলছি। কলোনিয়ালিজম কিংবা ঔপনিবেশিকতা, বিশেষভাবে আমরা তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে কিংবা আছি, আমাদের কাছে ঔপনিবেশিকতা নিছক ইতিহাসের ব্যাপার না। কিংবা যেটি আমাদের ভারতবর্ষেও ব্রিটিশদের আগেও ফরাসি, ডাচ কিংবা ডেনমার্কের এই উপনিবেশিকতার ভেতর দিয়ে আমরা ছিলাম। সারা পৃথিবীতেই এটি কিন্তু একটা সময় ছিল। আফ্রিকাতে আমরা ফরাসি উপনিবেশবাদের কথা জানি, কিংবা লাতিন আমেরিকাতে জানি। সকল জায়গাতেই এই উপনিবেশিকতার আধিপত্য, প্রভাব এবং সেই বলয়ের ভেতরে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাইট টু সেলফ ডিটারমিনেশন কিংবা স্বাধীনতা বিষয়গুলো আসলেও সেই উপনিবেশিক কাঠামো, তার মনস্তত্ত্ব, তার শিক্ষা, তার সাংস্কৃতিক আগ্রাসন আমাদের প্রত্যেকটি ব্যাপারেই রয়ে গেছে এবং সেটি গভীরভাবে তার বীজ আমাদের সমাজের মধ্যে পতিত আছে। সেটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল জায়গাতেই আছে। এই ঔপনিবেশিক ব্যবস্থার ভেতর দিয়ে মডার্নিটি বা আধুনিকতার আলাপটা আসলে আমাদের কি দৃষ্টিতে দেখা উচিত কিংবা এই পর্যালোচনাটা ঠিক কিভাবে করা উচিত, এই জন্য আমরা মূলত আজকে এই বিষয়টি নিয়ে ঠিক করেছি। এবং ঔপনিবেশিকতা গোটা বিশ্বের সকল জায়গাতেই ছিল, সে কারণে আমরা সকল দেশেই ঔপনিবেশিক এফেক্ট কিংবা তার বলয় নিয়ে তো কথা বলতে নিশ্চয়ই অল্প পরিসরে পারবো না। তার জন্য হয়তো স্যার মূলত শ্রীলঙ্কা এবং আফ্রিকাতে মিশর, এই দুটো দেশের ঔপনিবেশিক আহ বিষয় নিয়ে যদি স্যার ফোকাসে রেখে কথা বলবেন এবং তার সাথে সাথে জড়িত অন্যান্য বিষয় নিয়েও কথা বলবেন। এবং তার সাথে এই যে ঔপনিবেশিক মনন কিংবা তার মনস্তত্ত্বের ভিত্তিতে মানে তৈরি হওয়া তথাকথিত ভদ্রলোক সমাজ কিংবা এলিটিসিস্ট কালচার অথবা অভিজাত ভদ্রলোক কালচার বা সংস্কৃতি যে গড়ে উঠেছে,
সেটি আজকে আমাদের নিজস্ব সংস্কৃতি থেকে শুরু করে, আজকে আমাদের রাজনীতি থেকে শুরু করে, পুরো বিশ্বের রাজনীতি থেকে শুরু করে সেটি কিভাবে আহ বিস্তৃত হচ্ছে কিংবা সেটি কিভাবে পরিচালিত হচ্ছে, এই সকল বিষয় নিয়ে আসলে আমাদের মনে অনেক তর্ক প্রশ্ন রয়েছে। আমরা সেগুলো নিয়ে স্যারের সাথে মূলত আলাপ করব। আপনাদের সকলকে বলে রাখি, আমরা আমাদের এই আলোচনাটি আপনারা শেয়ার করবেন। কারো যদি স্যারের কাছে কোনো প্রশ্ন থেকে থাকে তিনি সরাসরি স্যারকে আমাদের কমেন্টে প্রশ্ন করবেন। আমরা সেই প্রশ্নটি নিয়ে স্যারের আলাপের পরে আবার স্যারের কাছে আসবো এবং স্যার সেভাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় যে আমরা মূল আলাপে চলে যাই। স্যার, আপনি আপনার আলাপ শুরু করে দেন, আপনার কথা শুরু করে দেন। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন ঠিকভাবে? ধন্যবাদ মিস্টার। আপনি খুব জি স্যার, সুন্দরভাবে আপনি কথা বলেছেন। শুরু করেন। অল্প সময়ে অল্প সময়ে মোটামুটি ভালোই বলেছেন। আমি সত্যি সত্যি মুগ্ধ যে অল্প সময়ের মধ্যে মনস্তত্ত্ব থেকে শুরু করে আমাদের সকল ক্ষেত্রেই ঔপনিবেশিকতা যে ছাপ, এটা ছাপ বলা ঠিক হবে না, ঔপনিবেশবাদেরই কোনো নামান্তর। তো আমরা আলোচনাটা একটু সংকুচিত করে নিয়ে আসতে চাইছি এজন্যই, টেরিটোরিয়ালি সংকুচিত করে নিয়ে আসতেছি এজন্যই, যাতে করে আহ পুরো আলোচনাটা একটা ভুতুড়ে ব্যাপার না হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে এখন যেইটা নিয়ে আলোচনা করবেন দেখবেন যে একটা পর্যায়ে বিষয়টা যেন ডাইলিউটেড হয়ে, স্যাচুরেটেড হয়ে, এইটার আর সারবত্তা কিছু খুঁজে পাওয়া যায় না। যে 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে শুনলাম, আসলে কি শুনলাম, কি বুঝলাম, কি সাথে করে নিয়ে গেলাম, এটা জিজ্ঞেস করলে পরে দেখা যায় যে তেমন কেউ কিছু বলতে চায় না, বলতে পারে না, না চিন্তা করে না, সেটা ভিন্ন প্রশ্ন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ঔপনিবেশবাদকে দুই দিক থেকে চিন্তা করে দেখতে হবে, হরাইজন্টালি এবং ভার্টিক্যালি। আপনি যদি হরাইজন্টালি এবং ভার্টিক্যালি চিন্তা না করেন, এবং সেটা করলে পরেই ভদ্র সমাজের বিষয়টা অনেক বেশি প্রাসঙ্গিক হবে। এবং এই ভদ্রতা করতে গিয়ে আমরা আমাদের আপামর জনসাধারণকে কিভাবে সেই বিদেশি উপনিবেশবাদের কথার ভেতরে ফেলে নিগ্রহের শিকার করতে বা আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে, আবার সেটা যথাযথ বলেও দাবি করার চেষ্টা করি। তো আপনি যদি ভার্টিক্যালি দেখেন, তাহলে বাইরে থেকে শক্তি, যেটা আপনি উল্লেখ করেছেন, বাইরে থেকে শক্তি এসে আপনার জায়গা, বাড়ি, সম্পদ সব দখল করে ফেললো। এখন এইটা তো বাহ্য, তো খুব বিরাট লস না। এই জন্য বিরাট লস না, আপনি কোনো না কোনো দিন এটা ফিরে পাবেন। আপনি এখন কি রক্ষা করে ফিরে পাবেন, আপনি কত মূল্য দিবেন, এইটা হচ্ছে একটা বড় কথা। ধরেন 19 শতাব্দীর শেষের দিকে এসে যখন সমস্ত পৃথিবী দেখল যে পৃথিবীর প্রায় 85% জায়গায় কোনো না কোনো ভাবে ঔপনিবেশিক শাসকরা রয়েছে, আবার উন্নত বিশ্বই কাজটা করতে। তো অনেকে আবার এইটা বিতর্কিত মানে, বলে 85% কিভাবে হবে, আমেরিকা তো উপনিবেশ ছিল। আমেরিকা তো তৈরি হয়েছে ঔপনিবেশিক বাদের ভিত্তিতে। ওরা ওইখানের মানুষদেরকে কবজা করে পুরো এলাকাটা দখল করে, কিছু মেক্সিকো থেকে, কিছু রেডিয়ানদের থেকে, এইভাবে তো। এখন সেইটাতে তারা একটা আত্মীকরণ, আত্মীকরণ খুবই কস্টলি হয়েছে, এবং আত্মীকরণ করতে গিয়ে তারা দেখছে যে নিজেরা পারবে না। সেজন্য আফ্রিকা থেকে তারা দাসদের ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত তারা 200 বছরে, 250 বছরে এইসব সিস্টেমের ভিতর দিয়ে
সমস্যার তেমন সমাধান করতে পারত। এর অর্থই হচ্ছে যে কলোনিয়াল বা ইম্পেরিয়াল রুল যেটা বাইরে থেকে আসে এবং আমাদেরকে সভ্য শিক্ষিত করার প্রচেষ্টা করে বলে দাবি করে, এরা আসলে প্রথমে আমাদের ভূমি সম্পদ যাই নিক না কেন, তার চাইতে বড় কথা আমাদের চিন্তা শক্তি, আমাদের মনন, আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক, এইগুলোকে সাংঘাতিক ভাবে নষ্ট করে। এখন এটা কতখানি নষ্ট করতে পারলো বা পারলো না, এইটা কিন্তু শুধু কলোনিয়াল পাওয়ারের উপর নির্ভর করে না, স্থানীয়দের উপরও নির্ভর করে। আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে টাইম। কত সময় ধরে আপনি উপনিবেশবাদের অধীনে ছিলেন বা কার কার অধীনে ছিলেন। আর যদি ইজিপ্টের কথা ধরেন, তাহলে নেপোলিয়ন প্রথম এটা দখল করলো, এবং নেপোলিয়ন দখল করেই বললো যে আমি কিন্তু লিবারেট, আমি তোমাদেরকে সতর্ক করতে আসছি যে ব্রিটিশরা তোমাদের দখল করবে। তো ওরা খুব দ্রুতই তাকে ওখান থেকে চলে যেতে বাধ্য করলো, ইউরোপিয়ান ফ্রন্টে যেহেতু তাকে অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হলো। এখন যেটা দাঁড়ালো, দেখা গেল যে তার 70-80 বছর পরে ইজিপ্ট অর্থাৎ মিশর ব্যাংক্রাপ্ট, দেউলিয়া হয়ে গেল। যে সুয়েজ চ্যানেলে টাকাটাও দেখা যাচ্ছে লন্ডনে জমা হয়ে যায়। এবার আসেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে যাতায়াত ব্যবস্থা খুব খারাপ ছিল, আমাদের এখানকার মতোই ওখানে সহজে তারা দখল করে। প্রথমে দখল করে নিয়েই ওদেরকেও ভারতীয়দের মতো বোঝানোর চেষ্টা করলো, তোমাদের জন্য আমরা সভ্যতা গড়ব, তোমাদের রাস্তাঘাট ভালো করে দেব, তোমাদের জন্য মিরাকল সৃষ্টি করে দেব। এখন শ্রীলঙ্কার মতো জায়গায় কি মিরাকল সৃষ্টি করবে? এত সুন্দর একটা দ্বীপ রাষ্ট্র, সেখানে মিরাকল সৃষ্টি করলো হচ্ছে যে রেল লাইন। হাজার হাজার মাইল তো হওয়া সম্ভব না শ্রীলঙ্কায়, সেই জন্য আমরা ভারত নিয়ে আলোচনা করব না, ওখানে শত শত মাইল। এইটা একটা চমক সৃষ্টি। এই কিছুদিন আগে সম্ভবত 150 বছর পূর্তি হলো ওদের রেল লাইনের মেইন মেইন যে রেল লাইন। কিন্তু এই রেল লাইনটা যে এত বিপজ্জনক হয়ে আছে, এখানে আমি ছোট্ট একটা গল্প, ছোট্ট, খুবই ছোট্ট, যারা শুনতেছেন, ভদ্রলোকের জন্যই কিন্তু ট্রেনগুলি করা হয়। এই জন্যই এগুলিতে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, অর্ডিনারি ক্লাস এইভাবে করা হয়, যাতে ভদ্রলোকদেরকে আলাদা করে। তো আমাদের দেশ, আমরা স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করার পর আমরা তো বিভিন্ন জায়গায় কালভার্ট এই সমস্ত উড়ে ফেলেছি, যার জন্য বাইরের স্পেশালিস্ট আসছে ঢাকা থেকে চিটাগংগের রেল লাইনটা কিভাবে মেরামত করা যায় এটাতে কোনো মতে চলবে। তো কমলাপুর স্টেশন থেকে গাজীপুর যাওয়ার আগেই স্পেশালিস্টরা বলতেছে যে আমাদের নামে দাও, আমাদের নামে দাও। তবে আপনারা চিটাং পর্যন্ত সার্ভে করবেন, না চিটাং পর্যন্ত আমরা বাদ করবো। অর্থাৎ যে স্ট্যান্ডার্ড রেল লাইন চলবে সেই স্ট্যান্ডার্ড নাই, এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে। উপনিবেশবাদরা যে কাজটা করছে সেটা হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড দিয়ে আমাদেরকে আবদ্ধ করেছে, কি সভ্যতা, কি ভদ্রলোক, কি ট্রেন চলাচল, সবকিছুতেই বিভাজন এবং একে অপরের প্রতি। এটা দেখা যায় দক্ষিণ আফ্রিকাতে আরো পরিষ্কার। সেখানে পরিষ্কার বলাই থাকতো যে ফার্স্ট ক্লাসে কোনো সাদা চামড়ার লোক ছাড়া কেউ উঠতে পারে। তো এখানে শ্রীলঙ্কাতে লম্বা রেল লাইন করাতে, ভারতে লম্বা লাইন করাতে এইটা তারা না করে এইটাকে কস্টলি বানিয়ে দিয়ে
শুধুমাত্র ভদ্রলোকদের জন্যই ঠিক আছে। এখন রেল লাইন থেকে আমরা আসি শিক্ষা। শিক্ষাটাও তারা ভদ্রলোকের জন্য পায়। তাই শতাংশ কতই ভদ্রলোকের, শেষ পর্যন্ত গুণে যখন দেখা গেল যে এই ভদ্রলোকদের শতাংশের হারে 1% হয় না। ইংরাজি কঠিন পরীক্ষা নেবে, ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করবে, আসলে বাস্তবে কেরানিতে। এখন এই ভদ্রলোক মানে হচ্ছে আসলে কেরানি, সে কিছু উদ্ভাবন করবে, সে ভদ্রলোকদের প্রভুদের সাথ করবে। তাহলে তাকে কি করতে হবে? কাজের চাইতে তাকে বেশি বসে থাকতে হবে আর বেশি কথা বলতে হবে। কাজটা এখানে বড় বিষয় না, বিষয়টা হচ্ছে সময় কাটানো এবং বসে থাকা। এবং এটার জন্য যখন এটা খুব সাকসেসফুল হইতেছিল না দেখে ক্রিকেট খেলাটা নিয়ে আসে। দেখেন শ্রীলঙ্কাও ক্রিকেট খেলা খুব ভালো, আমরাও ভালো, পাকিস্তানও ভালো, কিন্তু পৃথিবীর মাত্র 10টা 11টা দেশ এই খেলাটা খেলে। বাকি সবাই বলে যে এইরকম দিনের পর দিন খেলাতে বন্ধ থাকলে একটা জাতি বড় হবে কিভাবে? সম্ভবত হিটলারের সময় সে ক্রিকেট খেলাকে নিষিদ্ধ করে সেই আইন, আমি যতদূর জানি, আমি যখন চেক করেছিলাম, সেই আইন এখনো তারা বদলায়নি। তো জার্মানরা কেন ক্রিকেট খেলতে দেবে না, এটা মনস্তত্ত্বের ব্যাপার। আর জার্মানরা যে ভুল করেছে অন্য জাতির সঙ্গে, তারা প্রথমেই অন্যদের সঙ্গে পাল্লা দেয় না উপনিবেশ বানানো। এখানে দুইটা কাজ করবে, একটা কাজ হচ্ছে কিছু লোককে ভদ্রলোক বানিয়ে তাদেরকে কিছুটা সার্কেলের ভিতরে ফেলে দিয়ে ওই সার্কেল ফর দ্য সেক অফ সার্কেল, মানে একটা ভদ্রলোকের সমাজ ভদ্রলোকের জন্য চলবে এইরকম একটা ব্যবস্থা করে বাকি মানুষগুলোকে অশিক্ষিত, বর্বর, অসভ্য মনে করে তাদেরকে দূরে ঠেলে। এখন এই ব্যবস্থা থেকে যখন রাষ্ট্রগুলি যখন জাতি রাষ্ট্র সৃষ্টি করবে, তখন বলতেছে জাতি রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে যুদ্ধ। সিভিল ওয়ার না হইলে, দাঙ্গা হাঙ্গামা না হইলে একটা জাতি আর একটা জাতিকে কে পরাস্ত করে কে কাকে কার রাষ্ট্র বানাবে। এই যে একটা কলোনিয়াল লেগেসি, যে আরেকজনকে পরাস্ত করে, আরেকটা জাতিকে পরাস্ত করে আপনাকে স্বাধীন হইতে হবে, এইটা আবার এখন পর্যন্ত সভরেনিটি থিওরি দিয়ে সব জায়গায় চলতেছে। যে পার্শ্ববর্তী দেশ যেহেতু ইন্ডিয়া, সেই ইন্ডিয়া আমাদের সবসময় শত্রু হবে, এই ধারণা একটা গ্রুপ নিয়ে ফেলছে। পাকিস্তান থেকে আমরা যেহেতু যুদ্ধ করে স্বাধীন হয়েছি, পাকিস্তান আমাদের শত্রু। মাঝখানে কি হলো, আসল যারা আমাদেরকে উপনিবেশ শাসনে ঢুকালো ইংরেজরা, তাদেরকে কিন্তু আর আমরা দেখতে পাই। আমরা এখন পাকিস্তানিদের বিরুদ্ধে, ভারতীয়দের বিরুদ্ধে লড়বো, তাদের প্রতি আমাদের মিসট্রাস্ট, ডিস্ট্রাস্ট, ভ্যালু প্রবলেম, এই সব কিছু দিন দিন বড় আকার। কিন্তু এইগুলি কোনো পলিসিতেও নাই, এইগুলো মূল্যবোধেও নাই, এইগুলো আইন শাসন ব্যবস্থাতেও। তাইলে নেশন স্টেট হিসাবে যেগুলি তৈরি হলো, এগুলি এত ধ্বংসাত্মক হলো। এগুলি যে কি পরিমাণ ধ্বংসাত্মক হচ্ছে তার হিস্ট্রি পড়লেই বুঝতে পারবে। সেটা পাকিস্তানি বলেন, সেটা ইসরায়েলি বলেন, সেটা ইউনাইটেড কিংডমই বলেন, সেটা আমেরিকাই বলেন, সেটা ইন্ডিয়া বলেন, যেটাই ধরেন না কেন, এটা সাংঘাতিক ধ্বংসাত্মক শক্তি। এই সাংঘাতিক ধ্বংসাত্মক শক্তিগুলিকে মোকাবেলা করার জন্যই জাতিসংঘের সৃষ্টি। জাতিসংঘ সৃষ্টি হওয়ার সময় বলা হয়েছিল 3-4টা বড় শক্তিকে এই দায়িত্ব দিতে হবে। তো তারা কি করবে? পৃথিবীব্যাপী শান্তি প্রতিষ্ঠা রাখবে, যুদ্ধ বন্ধ রাখবে। তো 3টা রাষ্ট্রের ব্যাপারে কেন কোনো আপত্তি ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। আর যেহেতু লিগ অফ নেশন কল করেছে, সেহেতু নিউ ইয়র্কে নিয়ে দেওয়া হলো ইউনাইটেড নেশন।
খুব ভালো করে লক্ষ্য করেন, এটা কিন্তু ইউনাইটেড নেশন। বাংলায় আমরা আগেরটাকে বলতাম জাতিপুঞ্জ, এখন বলি জাতিসংঘ। আবার পশ্চিমবঙ্গে কিন্তু এইটাকে বলে জাতিপুঞ্জ, ওইটাকে বলে জাতিসংঘ। এটা জানেন কি আপনারা? জানি না। পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমানটাকে বলে জাতিপুঞ্জ, আগের থেকে বলে জাতিসংঘ। আচ্ছা, এটা আমরা ঠিক জানতাম না আগে। উল্টাটা বলি। হ্যাঁ, আমরা ঠিক উল্টাটা। তো এইটা সৃষ্টি হওয়ার পরে ওখানে তিনটা দেশ নিয়ে বিতর্ক করলো না কেউ। সেটা হলো ইউএসএ, ইউকে, আর চায়নার বিষয়টা জানিয়ে গেল যে তাইওয়ান রিপ্রেজেন্টেটিভ। এখন তাইওয়ান রিপ্রেজেন্টেটিভ হইলে তো তাকে তো ভেটো দেওয়া যাবে। আর ফরাসিরা যেহেতু যুদ্ধ করে নাই, বড় কোনো কিছুতে রিস্ক নেয় নাই, তাদেরকেও তেমন পাত্তা দেওয়ার কথা চিন্তা করছে। কিন্তু ডিপ্লোমেসিতে তারা অগ্রসর হওয়ার কারণে তারাও পাঁচ শক্তির ভিতরে এক শক্তি হয়ে গেছে। চায়না পরে তাইওয়ান থেকে বেরিয়ে এসে আসল চায়না, যেটাকে এখন মেইনল্যান্ড চায়না বলে। আপনি যদি তাইওয়ানে গিয়ে কখনো মেইনল্যান্ড চায়না বলে, তাইওয়ানি মানুষ এমনি খুবই শান্তিপ্রিয়। আপনি যদি কখনো বলেন যে মেইনল্যান্ড চায়না, সে সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করবে হোয়ার আর ইউ ফ্রম। এখন আপনি যেখান থেকেই যান না কেন, আপনি যদি বলেন বাংলাদেশ, যেমন আমি বলছি বাংলাদেশ, সে বলতেছে হোয়াই বাংলাদেশ ইজ নট মেইনল্যান্ড, হোয়াই চায়না শুড বি দ্য মেইনল্যান্ড। তাহলে মেইনল্যান্ড, পৃথিবীতে মেইনল্যান্ডের ধারণা আসলে নাই, কিন্তু চাইনিজরা এটা হংকং এর কারণে এবং ঔপনিবেশিকতার কারণে এগুলি সৃষ্টি হয়েছে। কলোনিয়াল সিস্টেমের যে কয়টা বৈশিষ্ট্য আপনাদেরকে আমি বলবো, এরা ভদ্রলোকদের কি শিখাইছে। এখন এটাকে কেউ বলে রিয়েল পলিটিক, কেউ বলে মেকিয়াভেলিয়ান থিওরি, কেউ বলে ডিপ্লোমেসি, এক একজন এক এক কথা বলে। কিন্তু আহ চূড়ান্ত ফলাফলটা কি? চূড়ান্ত ফলাফল আমি 5-6টা ফলাফল বলবো, আর বাকিগুলি বলবো না। চূড়ান্ত ফলাফল হচ্ছে ভদ্রলোকের মতো কথা বলবেন, ভদ্র অন্যের পয়সায় অন্যের সেবা নিয়ে নিজের ভদ্রতা জাহির করবেন, অন্যকে অর্ডার দেবেন, নিজে কোনো অর্ডার নেবেন না, নিজেকে জমিদার, বাবু, সাহেব যাই ভাববেন, কর্মজীবী মানুষদেরকে মানুষ ভাববেন, এবং সেজন্য কর্মজীবী মানুষদেরকে পয়সাও দিতে চাইবেন। তাদেরকে হেলথ কেয়ার দিতে চাইবেন না, তাদেরকে লাইফ ইন্স্যুরেন্স তো দূরের কথা, হেলথ কেয়ার দিবেন না, পড়াশোনা করতেই দিবেন না, ডিসেন্ট পোশাক আশাক পরতে দিবেন না, ভালো বাসস্থানে থাকতে দিবেন না, স্যানিটেশনে কিন্তু কারণ ভদ্রলোকরা সব আলাদা হয়ে, এরা ভদ্রলোকরা আর এখন এদের সাথে নাই। তো এখন ভদ্রলোকরা আলাদা হলে কি হবে? এরা তো সমাজেরই অংশ, এদেরও সন্তান সন্ততি আছে, এদেরও পরিবার আছে। এখন এদের ছেলে মেয়েরাও অন্য ছেলে মেয়েদের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারে। এইখানে বিরোধটা তখন দেখে, তখন রক্তের সম্পর্কটা হয়ে যায় ট্রাইবাল সিস্টেমের মধ্যে। আমাদের এখানে কিন্তু কখনোই ট্রাইবাল সিস্টেমও ছিল না, জমিদারি ছিল। কিন্তু এই ভদ্রলোকের সমাজ সৃষ্টি করে দুইটাই ঢুকে, দুটোই আমরা এখন ট্রাইবালিজমও চলতেছে, আবার জমিদারি প্রথাও চলছে। এখন এইটা জাস্টিফাই করার জন্য, এইটাকে শক্ত বানানোর জন্য কয়েকটা কাজ তারা ভদ্রলোক, তারা মুখে খুব দেশপ্রেমের কথা বলে, আদতে কিন্তু নিজ প্রেম ছাড়া, নিজ স্বার্থ ছাড়া এবং অন্যের ক্ষতি করে নিজ স্বার্থ উদ্ধার করা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই। এখন আইন তো কলোনিয়াল আইনও আছে, পরেও আপনি আইন তৈরি করেছেন। এখন ওরা আইনকে টোটালি ইগনোর করলে আস্তে আস্তে করে যে বিচার ব্যবস্থা গড়ে উঠতে, আস্তে আস্তে যে শাসন ব্যবস্থায় মানুষের একটা চাপ সৃষ্টি হচ্ছে, এই চাপের ফলে এখানে বিবাদ বিবংশকটা আইনের পদ্ধতিতে মীমাংসার অযোগ্য হয়ে যাচ্ছে। এখানে নারী পুরুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে,
এখানে বাবা মার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এরা কিন্তু ভদ্রলোকরা ভাবছে আমার ছেলে মেয়েরা এরকম হবে না, কারণ আমি তো ভদ্রলোক। আমার ছেলে মেয়েরা এরকম হবে না, আমার ছেলে মেয়েরা মদ খাবে না, আমার ছেলে মেয়েরা জুয়া খেলবে না, আমার ছেলে মেয়েরা নেশা করবে না। কিন্তু আপনি কি এখন আমাদের সমাজে এই কথাটা কাউকে বুঝাতে পারবেন যে অমুক ফ্যামিলির হইলে পরে, বা অমুক ট্রাইবের হইলে পরে, বা অমুক এলাকার হইলে পরে সে এই কাজগুলি করবে না? বরং একটা হেঁটে যাওয়া মানুষকে দেখে এখন আপনাকে ধরে নিতে হবে যে কোনো সময় সে বিশেষ ক্রিমিনালের মতো অ্যাক্ট করতে পারে। এটা হলো ভদ্রলোক সমাজের আলটিমেট জায়গায় এসে। এইটা কেন এই জায়গায় আসলো? আর যারা এই উপনিবেশিক শাসন কায়েম করলো তাদের ক্ষেত্রে এটা হলো না। এর একটা বড় কারণ হচ্ছে ওখানে একটা রুল অফ ল কে ওরা আফল করাতে, আর আমাদের এখানে সেন্স অফ ইম্পিউনিটিটা এত বড় হয়ে গেছে যে আইনটা ভদ্রলোকের জন্য, আইন হচ্ছে গরিবের জন্য। আমি ইন্ডাস্ট্রি করেছি, এত লোককে চাকরি দিয়েছি, আমি ট্যাক্স দেই সরকারকে এত, তো আমার জন্য আবার অন্য কি আইন? সে তো নিজের স্ট্যাটাস পাল্টে, সে তো ট্রাইবাল সিস্টেম, জমিদারি সিস্টেম সবকিছু। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কিছু। এখন আবার আসেন, আমরা যে উদাহরণ দুইটা নিব, শ্রীলঙ্কা এবং মিশর, এই দুইটা দেশ এতটাই প্রসপারাস হতে পারত, এটা খুব সাংঘাতিক ব্যালেন্স, মানে জমি জামা পানি প্রকৃতি সব নিয়ে লোক সংখ্যা। কিন্তু দেখা গেল কি দুই জায়গাতেই দুই রকমের সিভিল ওয়ার। মিশরের ব্যাপারে সিভিল ওয়ার কেউ বলে না, আর শ্রীলঙ্কার ব্যাপারে সবাই বলে 25 বছর ধরে সিভিল ওয়ার হয়েছে। ইয়েতে ইয়েমেনে হইতে, এর আগে লেবাননে হইতে, এটা বলে। কিন্তু আসলে এই যে সিভিল ওয়ারটা শ্রীলঙ্কাতে করলো, এইটাকে ক্রিপল করে দেওয়ার পেছনে স্বার্থ সকলেরই ছিল, ভারতেরও ছিল, চায়নারও ছিল। সেইটা আপনারা আরো সামনে বুঝবেন। কারণ আমরা যদি এটা এগুলি না বুঝি, আমরা কিন্তু এই ধরনের ট্র্যাপে চলতে থাকবো। এখন এরা কিভাবে এটাকে একটা জেনারেশনের কাছে এত জকমকানি করায়? মিশরে যেমন বলল, এটা যখনই যার কাছে যায়, এই সবচেয়ে বড় জিনিস করে দেবো, সুয়েজ ক্যানাল করে দেব, তারপরে আসওয়ান ড্যাম করে দেব, পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র করে দেব। এগুলো তো ওই সমস্ত দেশের এমনিতেই বৈশিষ্ট্য ছিল। পিরামিড তো আর আমাদের দেশে তৈরি হয়নি, পিরামিড তো মিশরেই তৈরি হয়েছে। শ্রীলঙ্কা পানি বেষ্টিত সুন্দর জায়গায়, এটা তো আমরা তৈরি করি না, প্রকৃতি তৈরি করি। এইখানে তো সহজে বিদ্যুৎ উৎপাদনও সম্ভব ছিল, এইখানে তো সহজে মানুষের স্বাস্থ্য ব্যবস্থারও উন্নতি করা সহজ ছিল। একটা কথা বলে রাখি, দুটো দেশই প্রায় উঠে যাচ্ছে, এই মিশর আর শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এবং মিশরের জনসংখ্যার প্রায় 80-85% পর্যন্ত শিক্ষিত হয়ে যাচ্ছে, এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা আসলেই, যে কোনো নামেই আসলে পরেই তারা এতদিনে অত্যন্ত সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হয়ে যেতে পারে। কিন্তু এই যে ভদ্রলোকের সমাজ তৈরি করে এর সাথে আবার মিলিটারিজম প্রবেশ করিয়ে দিয়ে এদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল যে কোনো কিছুই এখানে কাজ করে, ইলেকশনে কাজ করে না, প্রেসিডেন্ট মেরে ফেলে, কখনো প্রকাশ্যে প্রেসিডেন্ট মেরে ফেলে, কখনো দিন দুপুরে গুলি করে মেরে ফেলে। এইটা থেকে আর বেরিয়ে আসতে পারে। এখন এইখানে ইয়ার দায় কতখানি, কলোনিয়ালিজমের দায় কতখানি, আর আমাদের দায় কত, এই বিষয়টা যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা যে রাষ্ট্র ব্যবস্থাটা চাই, এই রাষ্ট্র ব্যবস্থায় আমাদেরকে জনগণের সাথে যে রাষ্ট্র পরিচালকদের একটা চুক্তিবদ্ধতা আছে,
একটা দায়বদ্ধতা আছে এবং ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। ভদ্রলোক হয়ে গেলেই সে অসীম ক্ষমতার মালিক হয়ে যাবে, ধনী হয়ে গেলেই সে অসীম ক্ষমতার মালিক হয়ে যাবে। ক্ষমতা তো টোটালি, আমাদের টোটাল ক্ষমতার পরিমাণ তো কমে যাচ্ছে। টোটাল ক্ষমতার পরিমাণ কমে যাচ্ছে কারণ আমরা কম্পিটিশনে হেরে যাচ্ছি। শ্রীলঙ্কাতে চাইনিজরা পোর্ট তৈরি করার পরে দেখা গেল যে শ্রীলঙ্কা দেউলে। এইটা তো মিশরে ঘটে গেছে সেই 1885 সালে দেউলিয়া ঘোষণা করেছে লন্ডন। শুরু হয়েছে তারও 5-7-10 বছর আগে। কি করেছে? এটাকে স্টক মার্কেটে বিক্রি করে, এটা শেয়ার, সুইস ক্যানালকে কোম্পানি বানিয়ে শেয়ার বিক্রি, আর ওই শেয়ারটা ব্রিটিশ গভর্নমেন্ট কিনে নিয়েছে। কিনতে কিনতে একটা পর্যায়ে যখন 50%-এর বেশি হয়ে গেছে, তখন সরকারকে বলে এখন তোমারটাও আমার কাছে বিক্রি করে। তো আমাদের ক্ষেত্রে যেটা ঘটছে, আমরা দেশি বিক্রি করে দিতে চাই, ওদের ক্ষেত্রে ওরা একটা একটা করে বিক্রি করে দেয়। এখন এই পরিস্থিতিটা কিভাবে ফুটে ওঠে? পাকিস্তান আমলে যখন আইয়ুব শাহীরা ক্ষমতায় আসলো, তখন তারা এত স্বৈরাচারী রূপ ধারণ করে, এবং আমাদের দেশের উপরে যারা বিদেশে গবেষণা করে তারা কেবলই বলে তোমাদের আইয়ুব খান কোনটা। তখন আমি বললাম যে আমাদের তো আইয়ুব খান থাকার কথা না, আমরা তো ধর্মের ভিত্তিতেও স্বাধীন হই নাই, আমরা তো কারোর সঙ্গে নেগোশিয়েট করেও স্বাধীন হয় নাই, আমরা তো যুদ্ধ করি। বলে না, জাতি রাষ্ট্রের ফর্মুলাতে বলে তোমাদেরও একটা স্বৈরশাসক, শক্ত স্বৈরশাসক থাকার কথা। তখন তাদের হিসাবে, গত শতাব্দীর হিসাবে দেখা যাচ্ছে এরশাদ সাহেব আমাদের আইয়ুব, এরশাদ সাহেবেরও 9 বছর, আইয়ুব শাহীর বোধহয় 10 বছর। এখন এইগুলোর সাথে কি কোনো ভ্যালুজ জড়িত, পলিসি জড়িত? এইটা যদি বুঝতে চাই তাহলে আঞ্চলিক সহযোগিতায় যেতে হবে। এখন আঞ্চলিক সহযোগিতায় যারা সাকসেসফুল হতে পারে নাই, তারা নিজেদের শক্তিশালী, কোনো একটা বড় রাষ্ট্র নিজেকে এতই শক্তিশালী মনে করেছে যে যে কোনো মুহূর্তে সে অন্য সবাইকে শিক্ষা দিয়ে ফেলতে পারবে। এই ধরনের মন মানসিকতা বড় রাষ্ট্র বেশি দিন কোনোভাবেই ভালো করতে পারে নাই। যেমন আপনি আমেরিকার মতো রাষ্ট্র কেন নাফটা করবে? তখন সবাই গ্লোবালাইজেশন বলতে, আর আমেরিকা করলো গ্লোবালাইজেশনের সময় রিজনালিজম। এবং নাফটাতে যে দুইটা রাষ্ট্র সাথে নিল, তাদের দুইজনের ইকোনমি মিলেও আমেরিকার অর্ধেকও হয় না, 3/1 হয় না, 4/1 হইতে পারে, 4/1 হবে না, 5/1 হয় কিনা সন্দেহ। এত ছোট দুইটা, কিন্তু পার্শ্ববর্তী দেশ যেহেতু, এবং এদের সাথে সম্পর্ক না রাখলে বাইরের লোকরা এসে এখানে উদ্যোক্তা হিসাবে এমন ভাবে ঢুকে যাবে যে এদের সকলেরই স্বার্থ নষ্ট। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই নাপটা থেকে বেরিয়ে আসতে চাই, সে প্যারিস অ্যাকর্ড থেকে বেরিয়ে গেছে, সে ইউনাইটেড নেশনস এর সাথে 5টা শক্তির মিলে, 6টা শক্তির মিলে, জার্মানি সহ এই চুক্তি থেকে বেরিয়ে গেছে। নাপটা থেকে যখন বের হওয়ার চিন্তা সে করেছে, সে যখন বলে ফেলেছে যে আমি নাপটা ভেঙে দেবো, তখন তার অ্যাডভাইজাররা বলছে এইটা করলে কিন্তু মহা আসল, এইটা করা যাবে। তারপরে দেখা গেল ট্রুডোর সঙ্গে হাত মিলে মেক্সিকানদের সঙ্গে, এবং এই পদ্ধতিতে যারা অগ্রসর হয়েছে তারাই শুধু এই ভদ্রলোকের সমাজ থেকে নিজেদের রক্ষা করতে পারবে। কারণ ওই যে অবাধ যাতায়াত, অবাধ ব্যবসা বাণিজ্য, অবাধ
রেগুলেটেড বাট নট স্ট্রিক্টলি রেগুলেটেড ইকোনমি। এইরকম অবস্থায় আবার ধরে দেখেন আসিয়ান, আসিয়ান দেখেন যখন আরবরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতেছে 67-এ, তখন আসিয়ান প্রতিষ্ঠা। এবং এই আসিয়ান নাপটার চাইতেও জটিল একটা আঞ্চলিক জোট, কিন্তু খুবই সাকসেসফুল। নাপটা সাকসেসফুল, কিন্তু মেক্সিকো খুব একটা সাকসেসফুল হতে পারে না। তাহলে দেখা যাচ্ছে এখানে যে রাষ্ট্র সীমানার ভিতরে আপনি সাকসেসফুল হবেন কি হবেন না, এটা আসলে নির্ভর করে বহির্বিশ্বে আপনি আপনার স্বার্থ কত ভাবে রক্ষা করতে সমর্থ হন। আপনি যদি আপনার স্বার্থ লন্ডনে করতে না পারেন, লন্ডনে বসে আপনার স্বার্থ দেখতে না পারেন, ওয়াশিংটনে বসে আপনার স্বার্থ না দেখতে পারেন, জাতিসংঘে বসে আপনার স্বার্থ রক্ষা করতে না পারেন, বিভিন্ন জোটভুক্ত হয়ে রক্ষা করতে না পারেন, তাহলে আপনি আলটিমেটলি স্বার্থ রক্ষা করতে পারবেন না। এটার একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যদি তথ্যগতভাবে ভুল করি পরে আমাকে শুধরে দেন। ইন্দিরা গান্ধী যখন বঙ্গবন্ধুকে বলল আপনার জন্য আমি একটা স্পেশাল ইন্ডিয়ান প্লেন দেব, লন্ডন থেকে আপনাকে ঢাকায় পৌঁছে দেবে, মাঝখানে আমাদের সঙ্গে একটু দেখা। উনি কিন্তু সাথে সাথে রিয়েক্ট করে বলল যে না, আমি তো ইন্ডিয়া পাকিস্তান কারো বিমানে চলব, আমি ব্রিটিশ এয়ার। এবং এমনও শোনা যায় ব্রিটিশ এয়ার যে ওনার সাথী সঙ্গীদের টিকিট কেনার পয়সা ছিল। এবং এই দেশের প্রথম ধনী ছিল তখন জহুরুল ইসলাম। এই জহুরুল ইসলাম নাকি ক্যাশ টাকা নিয়ে বসেছিল যাতে করে ওনার সঙ্গী সাথীদেরকে ব্রিটিশ এয়ারওয়েজে টিকিট কিনে। তো এইটা একটা সিম্বলিক, এই সিম্বলিক জেস্চারের মূল্য কত বড় পরবর্তী সময় যখন ভারতীয় সৈন্য আমাদের ভূমি থেকে উঠিয়ে নিয়ে গেল, তখন বোঝা গেল যে কত তড়িৎ তাদেরকে নিতে হবে। তো এই সিম্বলিক জেস্চার গুলোতে আমরা ফেল করছি। আমরা এখন কি করতেছি, পোশাক আশাক, কার মাথায় টুপি আছে, কার দাঁড়িয়ে আছে, কে কতটা বেশি নামাজ পড়ে, কম নামাজ পড়ে, অথবা কে রাস্তা দিয়ে কিভাবে হাঁটে, কে কোন এলাকায় বসবাস করে, বনানী এলাকায়, গুলশান এলাকায়, ধানমন্ডি এলাকায় বসবাস করলে তারা ভদ্রলোক হয়ে যায়, তারা জাতে উঠে যায়। এই যে জাতে উঠার বিষয়টা, এই জাতে উঠার বিষয়টা হইলো ভদ্রলোক। তো আমি আর এই ক্ষেত্রে খুব একটা কথা বাড়াবো না, আমি শুধু একটা কথাই বলবো যে রাষ্ট্র সত্তা, জাতি রাষ্ট্র, এইগুলো খুব ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ফেল করতেছি, আমাদের সার্ক ফেল করছে। মুসলিম রাষ্ট্রগুলির ভিতরে মালয়েশিয়া ছাড়া, ইন্দোনেশিয়া ছাড়া, আর টার্কি আর ইরান, কাজাকিস্তান, 4-5টা ছাড়া বাকি 55টা রাষ্ট্রের ভিতরে 50টা রাষ্ট্রেরই দূরত্ব। আপনি কি চিন্তা করতে পারেন নর্ডিক কান্ট্রি গুলোতে তারা যে সিস্টেম নামিয়ে নিয়ে আসছে, একমাত্র কারণই হচ্ছে যে তারা কারো উপনিবেশ ছিল। মানুষকে মানুষ হিসাবে মূল্য দিতে না পারার ব্যর্থতা যে কোনো জাতিকে অনেক বড় করে দিতে। আমরা এখনো শিক্ষকরা ছাত্রদের মর্যাদা দিতে জানি না, ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দিতে জানে না, ছাত্র শিক্ষকরা মিলে জ্ঞানের মর্যাদা দিতে জানে। আর জ্ঞান কি কাজে লাগবে সেইটা কেউ ঠিক করে দিতে পারে না, সরকার না রাষ্ট্র। কথা কথা এখন একটা স্টাইল বের হয়েছে যে রাষ্ট্র দায়ী, রাষ্ট্র দায়ী। মানে ভাবটা এরকম যে রাষ্ট্র যেন একটা জীবন্ত সত্তা, যেটা অনেক আগে সম্ভবত ওই যে পানির নিচে বসবাসকারী বিরাট জলজ প্রাণীর নামে করা হয়েছিল যে বইটা, সেইটাতে রাষ্ট্র তো,
আসলে যেটা পড়ানো হয় ভৌগোলিক সীমারেখায় কিছু মানুষ একত্রে বসবাস করলে, সরকার গঠন করলে এবং সভরেনিটি থাকলে রাষ্ট্র হয়ে, এগুলি তো ছোট্ট মানুষদের শেখানোর জন্য পড়া। কিন্তু এইটাই যদি আবার ইউনিভার্সিটিতে পড়ায়, তাইলে তো এই ছেলে পেলে দিয়া কি আপনি আশা করেন? তো যাই হোক, ভদ্রলোক কথায় হওয়া আর কাজে হওয়া, দেশপ্রেমিক কথায় হওয়া আর কাজে হওয়া। আহ আমি মরে যাব কিছুদিন পরে, আমার সময় সংকীর্ণ, যত পারা যায় আমি অন্যের জন্য করে যাব, অন্যায় করার মধ্যে আমার প্রশান্তি থাকবে, এইটা যেমন ব্যক্তি জীবনে দরকার, রাষ্ট্রীয় আদর্শের ক্ষেত্রেও দরকার। কিন্তু এখন মেকিয়াভেলিয়ান থিওরিটা থেকে ইউরোপিয়ান ইউনিয়ন বেরিয়ে আসছে। আপনারা কতজন জানেন জানি না, এই যে 28টা দেশ তাদের সীমানা তুলে দিল এবং ব্রিটেন যে বেরিয়ে গেল, ব্রিটেন পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি, কিন্তু ইউরোপের জীবন স্ট্যান্ডার্ডের সঙ্গে যদি আপনি তুলনা করেন, তাহলে ইংরেজদের জীবন মান এখন প্রথম 10টা ইউরোপীয় দেশের মধ্যে নাই, আপনি খুঁজে পাবেন। এটা পার ক্যাপিটা ইনকাম বলেন, তাদের জীবনযাত্রার ব্যয় বলেন, একটাই শুধু শিক্ষাকেও তারা পণ্য বানিয়ে ফেলছে, এখন চিকিৎসাকেও পণ্য বানিয়ে ফেলছে। এখন এইটার মোকাবেলায় কমিউনিজম একটা ফাইট দিয়েছিল। এই কমিউনিজম এই যে ফাইটটা দিয়েছিল, সেইখানে ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করেছে, আর কমিউনিস্টরা আলাদা করতে পারে না নিজেদেরকে সোশ্যালিস্ট। যেটা খুব প্রয়োজন ছিল কমিউনিস্টদেরকে স্পিরিচুয়াল একটা লাইনে আসা। তাদের তো সবথেকে ঘনিষ্ঠ জন হওয়ার কথা ছিল স্পিরিচুয়ালিস্ট, আবার স্পিরিচুয়ালিস্টদেরকেও সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার কথা ছিল সোশ্যালিস্ট। কারণ এখানে আল্লাহর বিশ্বাসটাকে একটা ইডিওলজিতে অনেক কম্পোনেন্ট থাকে, ধর্ম একটা কম্পোনেন্ট না, জাতিসত্তার একটা কম্পোনেন্ট, মনস্তত্ত্ব এখানে বিরাট কম্পোনেন্ট, অর্থনৈতিক শক্তি এখানে বিরাট কম্পোনেন্ট, সামরিক শক্তি এখানে বিরাট কম্পোনেন্ট, জনগণের শিক্ষা, স্বাস্থ্য, আহ স্বাস্থ্য সচেতনতা, সব মিলিয়ে অনেক কিছু এর সাথে, সাহিত্য, অনেক কিছুই সম্ভব। কিন্তু আমরা এই ভুলটা করার কারণে আমরা একটা মহামারী আকারে পড়ে যাচ্ছি। আমাদের এখানে সেই মহামারীটা প্রথমে ঘুষ আকারে দেখা দিয়েছে, পরবর্তী সময়ে দুর্নীতি আকারে দেখা দিয়েছে, পরে মহামারী আকারে দেখা দিয়েছে, এখন ধর্ষণ আকারে দেখা দিচ্ছে, অব্যবস্থা হিসাবে দেখা দিচ্ছে। এগুলি সবই হচ্ছে সিমটম। এইগুলি একটা লিগেসি, প্লাস এর উপরে আরেকটা লিগেসি। তো আমি এই কথা বলেই আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। মানে তারপর আমাদের মনে হচ্ছে যে আপনার আলাপ আরো শুনতে পারলে আরো ভালো লাগতো। যাই হোক স্যার, আমরা মানে না, এই বিষয়ে কোনো প্রশ্ন। এর চাইতে বেশি। জি স্যার, সেটা হচ্ছে যে আমার নিজেরও কিছু প্রশ্ন আছে। আহ হ্যাঁ, প্লিজ। আচ্ছা, আমরা প্রশ্ন, আচ্ছা স্যার, একটু এখানে যে একটা প্রশ্ন যদি আমরা একটু আগে বলি, একজন প্রশ্ন ফাতেমা প্রশ্ন হুম। করেছেন, ভারতীয় সমাজের ভদ্রলোকের উত্থান কখন থেকে? আমার মনে হয় স্যার ভারতীয় উপমহাদেশে ভদ্রলোকের উত্থানটা কখন থেকে, এটা জিজ্ঞেস করেছেন। ভারতীয় উপমহাদেশে যেহেতু এটা কাস্ট প্রথা ছিল, এই কাস্ট প্রথার বিরুদ্ধে বুদ্ধিজমরা একটা ফাইট দিত। বুদ্ধিস্টরা ফাইট দিয়ে ব্যর্থ হয়, কিন্তু মুসলমানরা ফাইট দিয়ে সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তিতে বিজয় লাভ করে। কিন্তু মুসলমানরা চেষ্টা করেছে ব্রাহ্মণদের সাথে বড় ধরনের সংঘাতে না যেতে, যার কারণে দেখবেন মুসলমানরা যেখানে শাসক ছিল তার আশেপাশে 80%ই অমুসলমান রয়ে গেছে। অথচ বেঙ্গলে কিন্তু তা ঘটেনি।
অথচ বেঙ্গলে মানে মাঝে মধ্যে ঝটকা লোকজন আসছে গেছে, কিন্তু এখানে সুফি, সাধক, বাউল, এবং এটা পরবর্তী সময়ে দেখা যায় ইংরেজদের বিরুদ্ধে কিন্তু প্রথম ফাইটটা যেটা দেয় সেটা হলো সন্ন্যাসী এবং যোগী সন্ন্যাসী এবং সুফিদের সংগঠিত মজনু সাহেব। যে আসলে আমরা বাঙালি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তুমি হিন্দু কি মুসলমান, তুমি যোগী কি সন্ন্যাসী, আমি সাধু কি দরবেশ, আমাদেরকে উপনিবেশবাদ এসে ঘিরে ফেলেছে, কাজে এদের বিরুদ্ধে ফাইট করতে হবে। এই ধারণাতে বেঙ্গল অনেক অগ্রসর। এখন এই ভদ্রলোকের সমাজটা মুসলমানরা ভয়ে ভয়ে চলেছে। অনেকে বলতেছে জিজিয়া বেশি পাবে দেখে এটা করেছে, আমার কাছে তা আমার রিডিং এ তা ধরা পড়ে না। আমার রিডিং এ ধরা পড়ে রিভোল্টকে ভয় পাইছে, রিভোল্টকে ভয় পাইছে যে এত মানুষের মধ্যে এসে আমরা অল্প কয়টা মানুষের কাছে এরা প্রথম দিকে একেবারে দলবদ্ধভাবে হয়ে মুসলমান হয়ে যাচ্ছিল। আর আরেকটা কাজ করেছে, ভদ্রলোক হলো শাসকরা আর সৈন্যরা হচ্ছে ভদ্রলোক আর অভদ্রলোকের মাঝখানের অংশ। এখন মুসলমানরা যে ভুলটা করেছে সেটা হচ্ছে ক্ষত্রিয়দেরকে সামরিক বাহিনীতে নিয়ে নিছে। এই যে আপনার যত রাজপুতরা আছে না, রাজপুতদেরকে সব সেনাবাহিনীতে নিয়ে নিছে, এবং এদের সংখ্যা এতই বেশি ছিল যে আকবরের মতো লোক সাংঘাতিক ভাবে ভয় পেয়েছে, যে যেদিকে তাকাই সেদিকেই তো কোনো মুসলমান সৈন্য দেখি না, সবই তো দেখি ক্ষত্রিয় থেকে আসা এই রাজপুত। সেই জন্য মানসিংহ ওনার প্রধান সেনাপতি তার বোনকে ওনার কাছে বিয়ে দিয়ে নিশ্চয়তা দান করলো যে আপনাকে আমরা মারব না। তাইলে ভদ্রলোকের সার্কেলটা মুসলমানরা এসে, মুসলমানদের সভ্যতার একটা ইতিহাস হচ্ছে আশরাফ আত্রাফের কোনো পার্থক্য থাকবে না, কিন্তু আরবদের কাছে তেল তেল যাওয়ার পরে ভদ্রলোক শুরু হয়ে, আর আমাদের এখানে ইংরেজরা আসার পরে ভদ্রলোক গোষ্ঠী হিসাবে, ভদ্রলোকের গোষ্ঠী হিসাবে আসে। ব্রাহ্মণ গোষ্ঠী হিসাবে যেমন ছিল, ইংরেজরা এইরকম ভদ্রলোকের একটা গোষ্ঠী প্রথমে ব্রাহ্মণদের দিয়ে তৈরি করলো, পরে তারা ঠিক করলো যে 1857 সিপাহী বিদ্রোহের পরে তারা ঠিক করলো যে না, এটা তো ভুল হয়ে যাচ্ছে, মুসলমানদের মধ্যেও আশরাফ আত্রাফ করতে হবে। দেখবেন যে সিপাহী বিপ্লবের কয়েক বছর পরেই প্রথম আদমশুমারি হয়, সেখানে কিন্তু হিন্দুদের 4 বর্ণের হিন্দুদের কথাই শুধু বলা হয় না, মুসলিমদেরকে বলা হয় যে তোমরা কে সৈয়দ, কে সৈয়দ না, কে স্থানীয়, কে স্থানীয় না, অথবা কে ভদ্রলোক আশরাফ বা আত্রাফ, বা কে নিম্নবর্ণ থেকে মুসলমান হয়েছে। কত ডেঞ্জারাস এই কাজটা করে এই ভদ্রলোকের সমাজটা ইনস্টিটিউশনাল করে শাসক শ্রেণী শোষক শ্রেণীকে একটা গ্রুপের মধ্যে ফেলে বাকি মানুষগুলোকে নিষ্পেষিত করে, এবং সেইটারই প্রতিদান এখন কঠিন ভাবে দিতে হচ্ছে। সেটা মুদিজম দিয়েও দিচ্ছে, সেটা পাকিস্তানের মৌলবাদ দিয়েও দিচ্ছে, সেটা আফগানিস্তানের ট্রাইবালিজম দিয়েও দিচ্ছে, সেটা আরবদের ট্রাইবালিজম দিয়েও দিচ্ছে, সেটা মিশরের সিসি দিয়েও দিচ্ছে। এখন এত দিক থেকে যদি আপনি মূল্য দিতে থাকেন তো জনগণের জন্য তো কিছু থাকে না। আমি তো আপনাকে হিসাব করে দেখাতে পারি এই দেশের সরকার ব্যবস্থায় কর্মচারীদের এত বেতন বাড়ানোর পরেও টোটাল বেতনে যা খরচ হয় সরকারি কর্মচারী কর্মকর্তাদের পেছনে, তার চাইতে অন্তত 2 গুণ বা তারও বেশি পয়সা চলে যাচ্ছে হচ্ছে বাইরে যারা আমাদের দেশে কাজ করতে আসে তাদের পক্ষে। আপনি কি বিশ্বাস করতে পারেন না, $500 ট্রিলিয়ন বাংলাদেশ থেকে গত 50 বছরে একটা দেশেই গেছে। তাইলে টোটালটা অন্যান্য দেশে যাওয়া শুরু করেছে মাত্র কিছুদিন, তাইলে টোটাল $1 ট্রিলিয়ন চলে গেল। $1 ট্রিলিয়ন ইকোনমি নাই আমার, কিন্তু আমার ইকোনমি থেকে $1 ট্রিলিয়ন ভদ্রলোকরা নিয়ে গেল। এরা তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে ভদ্রলোক বানানোর জন্য, নিজেরা বিদেশে মরার জন্য
চিকিৎসার জন্য, টুরিস্ট হিসাবে যাওয়ার জন্য। এইটা কঠিন হবে। ইকোনমি হইল না $1 ট্রিলিয়ন, কিন্তু ভদ্রলোকরা নিয়ে গেল $1 কোটি। আমি তো হিসাব করে দেখেছি যে যেই টাকা নিয়ে যাওয়া হয় এই দিয়ে প্রাইমারি লেভেলের, এবং আসলে টাকা পয়সাটা খরচ করতে চায় ছেলেপেলেরা কখন, 9-10 বছর থেকে শুরু করে 17-18 বছর পর্যন্ত এই সময় খুব ইররেশনাল দাবি দেওয়া থাকে। আপনারা তো 18-19 বছরে ইউনিভার্সিটিতে ঢুকে মা বাবাকে সাহায্য করার চেষ্টা করেন, অনেকে টিউশনি করে, এটা করে সেটা করে মা বাবাকে সাহায্য। কারণ কি, আপনি চিন্তা করেন, আরে না বুঝে তো অনেক দাবি দেওয়া করছে। এই ছোট্ট বয়সে যদি স্কুলে যাওয়ার আগে বা তার কিছু পরে আর ইউনিভার্সিটি লেভেলে ঢুকে, এটা সিরিয়াস জিনিস পড়াশোনাটা। ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা তো এইভাবে হইতে পারে, সে 5টা টিউশনি করে কি ইউনিভার্সিটি সে কি পড়বে, তারে গণরুমে রাইখে আপনি কি পড়াশোনা করেন? সে তো কোনোদিন ভদ্রলোক হওয়ার জন্য ওখানে চিন্তাও করতে পারে না। সেই কারণে সে কি প্রশাসনে ঢুকে সে নিজেকে এমন ভদ্রলোক বানায় যে সে সব বেআইনি কাজ করা শুরু। তো এইটা একটা লম্বা চেইন কাজ করে, এখানে বিরাট লম্বা চেইন কাজ করে। এটা একটা রিভেঞ্জের মতো, যে ওই আরবদের যেটা ছিল যে তোমার দাদার দাদা তারও দাদা আমার ট্রাইবের একজনকে মারছে, কাজেই আমি তোমার এটা প্রতিহিংসা নেব। আমাদের এটা সেইভাবে নাই, এইটা কিন্তু অন্যভাবে আছে। তো ভদ্রলোকের সমাজটা ইনস্টিটিউশনালাইজড হয়েছে। ধরেন কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছে তখনও কিন্তু কংগ্রেসে আপনি দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে যথেষ্ট ঐক্য ছিল। আপনারা কি চিন্তা করতে পারেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় ইয়াং মাওলানা ভাসানী হুলিয়া নিয়ে এই উত্তরবঙ্গের পাঁচবিবি এলাকায়, যা পুলিশ যাতে তাকে ধরতে না পারে, এক মুসলমান জমিদার বাড়িতে আশ্রয়। আজ হলে তো কেউ তার আশ্রয়ই দিত না। তো দেখে বলতেছে যে তোমাকে খুব নির্দোষ মনে হচ্ছে, তুমি কিসের ভয়? তখন বলে যে আমার বিরুদ্ধে তো এরকম হুলিয়া, আমি তো আর বাইরে বেরোতে পারবো না, আমার যদি আপনি আশ্রয় দেন। তো উনি বলে ঠিক আছে 2-4 দিন থাকো। তো 2-1 দিন থাকার পরে দেখে যে দেখি সকাল 1 ওয়াক্ত নামাজ মিস করে না, এত পরহেজগার, এত সৎ মানুষ, ব্রিটিশের বিরুদ্ধে এইভাবে লাগতে। বলে যে তুমি তো কিছু একটা করতে হবে, কি করবা? তো আমি তো পুলিশের ইয়ার দৌড়ার মধ্যে আছি, আমি কি করবো? তুমি আমার ছেলে পেলে আসো, ওগুলোকে মানুষ করো, ওগুলোকে পড়াও। মাওলানা ভাসানী 20 শতাব্দীর গোড়ার দিকে যখন তিনি ইয়াং মানুষ, আমি সালটা বলতে পারবো না, সম্ভবত বিয়ে করেছেন ওই জমিদারের মেয়েকেই। উনি শেষ পর্যন্ত জমিদারের জোরাজুরিতে বিয়ে করেন, এবং জমিদার মাওলানা ভাসানীকে 27 একর জায়গা ওই জমিদার দিয়ে দেয়, জমিদারি প্রথার উৎখাতের আগে। এই মাওলানা ভাসানীর সততায় মুগ্ধ হয়ে এই যে সততার মুগ্ধতা এই সমাজে ছিল। মাওলানা ভাসানী তো কোনোদিন ভদ্রলোক হইতে চায়নি, সারা জীবন লুঙ্গি পরেছে। আর আমি এখন লুঙ্গি পরে বের হইলে পরে আমার বাসা থেকে আমি লুঙ্গি পরে বের হইতে পারি, আমার মা আমাকে লুঙ্গি পরে বের হইতে দেয়, আমার আত্মীয় স্বজন বলে আরে কি সর্বনাশ, লুঙ্গি পরে নিতে যাবে। তো চিন্তা কর, অথচ মালয়েশিয়ার মতো জায়গায় সেখানে লুঙ্গি না পরলে, প্যান্টের উপর দিয়ে লুঙ্গি না পরলে পার্লামেন্টে ঢুকতে পারে, কারণ তারা সিম্বলিক্যালি এটা নিছে যে লুঙ্গি আমাদের কালচার। তো সারাদিন সে ঘুরে বেড়াচ্ছে প্যান্ট শার্ট পরে, কিন্তু যেই পার্লামেন্টের কাছে আসবে, পার্লামেন্টে ঢুকবে, মাথাটা নোয়ানোর আগেই সে লুঙ্গি পরে আসতে হবে। সে চাইনিজ হোক, সে মালয়েশিয়ান হোক, লুঙ্গিটা প্যান্টের উপর দিয়ে পরে তারপর পার্লামেন্টে ঢুকতে হবে। এবং মসজিদে ঢুকলে দেখবেন অবাক কাণ্ড, যে সবার পকেট, আমি ভাবতাম এগুলি বুঝি ছাতা রাখার জিনিস, পরে দেখলাম সব লুঙ্গি রাখার, এরকম গোল একটা ছাতা রাখতে যেরকম সব লুঙ্গি রাখার। মসজিদে ঢুকে লুঙ্গিটা উপরে পেঁচে তারপরে নামাজ পড়ে। ইয়েমিনিরেও তাই, শ্রীলঙ্কানরাও তাই।
আমাদের জিন কিন্তু বেশি কানেক্টেড হচ্ছে শ্রীলঙ্কার সাথে, সেই জন্য আমি শ্রীলঙ্কার কথাটা বললাম। কিন্তু আমাদের মধ্যে তুলনামূলক ভাবে হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? জি শোনা স্যার, আমি যাচ্ছে? শুনতে পাচ্ছি, আপনি বলেন। জি জি আচ্ছা। স্যার, শোনা জি তো শোনা যাচ্ছে। আমরা ছোটখাটো যেসব জিনিস সিম্বলিক্যালি দেখা দরকার সেইগুলোকে খুব বড় করে ইশতেহার জি স্যার, একবার আপনি শুনতে ডিসকানেক্ট পাচ্ছেন? হয়ে গেছিল অনেক। তো এখন আমরা জি স্যার, স্যার যে জি এখন এখানে এখন শেষ দেখা যাচ্ছে স্যার। শেষ করতেছি জি এই প্রশ্ন উত্তর। জি আমরা খুব শুরু- ছোটখাটো বিষয়গুলোকে বিশাল বড় করে দাঙ্গা হাঙ্গামাতে চলে যাই, এটা আমাদের কলোনিয়াল লেগেছে, এটা আমাদের আগে ছিল না। আবার ইসলামের সিম্বল মনে করে ছোটখাটো জিনিসকে এমন বিতর্কে নিয়ে যায়, ওইটার মধ্যে জিহাদের রাস্তা খুঁজে পাওয়া, অথচ আসল জিহাদ হচ্ছে আপনার নিজের বিরুদ্ধে, নিজেকে খারাপ কাজ থেকে, গুনার কাছ থেকে রক্ষা করা, আপনাকে সকল খারাপ পরিস্থিতিতে আপনার আশেপাশের লোককে সাহায্য করা, আপনার যারা এতিম বাচ্চা আছে তাদের জন্য কিছু করে দেওয়া, যাদের পড়াশোনা দরকার তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়া, এবং ক্লাসটি শিপ বানিয়ে দিয়ে যাওয়া যাতে করে সদগায়ে জারিয়া হয়, এইটার থেকে যাতে পরবর্তী জেনারেশন উপকৃত হয়। তা আমরা ওই বড় সব জিনিস বাদ দিয়ে ছোটখাটো জিনিস নিয়ে মারামারি করতেছি, দাঙ্গা হাঙ্গা, এটা আমাদেরকে ইংরেজরা খুব ভালোভাবে শিখায়। এবং এইটা শেখানোর কারণে ভদ্রলোক হওয়া দেখবেন তারা একটা টাই লাগাবে, তারপরে আবার এই দিক থেকে ওই দিক থেকে টান দেবে, কত রকম কিছু করবে ভদ্রলোক। তো এই তো ভদ্রলোক হইতে গেলে তো আমার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আমার মানুষের চিকিৎসার ব্যবস্থা নাই, ছাত্র না খেয়ে ক্লাসে আসতেছে, তো আমার এগুলির দিকে তো তাকানোর, এত ভদ্রলোক হলে তো আমার দেশ চলবে। আমাদেরকে এয়ার কন্ডিশনে, ফ্রিজিং কন্ডিশনে শুটপুট করতে হবে এই গ্রহ মানুষ দেশ। তো এই ভদ্রলোক দিয়ে দেশ আপনি বাঁচাবেন কি? আমি এখানেই এই প্রশ্নের উত্তর শেষ। আচ্ছা স্যার। আহ আহ, স্যার নিয়াজুল তপুর আমাকে একজন প্রশ্ন করেছেন, নেশন স্টেট ছাড়া, আচ্ছা জাতি রাষ্ট্র ছাড়া আর কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা হতে পারতো বলে স্যার মনে করেন? নেশন স্টেট ছাড়া আমাদের সামনে দুইটা তিনটা পদ্ধতি খোলা। একটা হচ্ছে রিজিওনাল, একটা হচ্ছে ইডিওলজিক্যাল, আরেকটা হচ্ছে লুজ লুজ বর্ডার সিচুয়েশন, যেটা সুপার স্টেট বলে কেউ, কনফেডারেল স্টেট বলে কেউ, কেউ আবার এটাকে ফেডারেশনের মধ্যে সফট ফেডারেশন বলে, ইচ্ছা করলে বেরিয়ে যাওয়া যাবে ওই ফেডারেশন। তো এখানে দুই তিনটা পদ্ধতি আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আদর্শিক রাষ্ট্রগুলি যদি একরোখা হয়ে যায় তাহলে নেশন স্টেটের চাইতেও খারাপ অবস্থা সৃষ্টি। সেটার প্রমাণ জায়নিস্ট রাষ্ট্র, সেটার প্রমাণ পাকিস্তান, সেটার প্রমাণ এখন মোদিজম। ভারত কিন্তু জাতিরাষ্ট্র হইতে পারে, আমেরিকা জাতিরাষ্ট্র হইতে পারে, কিন্তু তারা নিজেদেরকে একদিকে জাতিরাষ্ট্র বলবে, আবার আমেরিকাতে কালোদেরকে যে কিরকম হেনস্থা করে। আমার প্রতি বছর, আমি যত বছরে ধরেন 8 বছরে আমি প্রায়
20টা 21টা গ্রুপকে পড়াইছে। এমন কোন গ্রুপ ছিল না যেখানে কালো ছেলেরা কান্নাকাটি করেন, যে আপনারা কি বুঝতে পারেন যারা as a man of color, do you understand that we are suppressed and oppressed and deprived from everything? That was their question all the time. কিন্তু বারাক ওবামাকে তারা তো তুললো সাদারা সহ, কিন্তু সে আইসে তো ডিজাস্টার করলো। সে আইসে তো বিশ্ব ব্যবস্থাতে এমন তছনছ করে দিয়ে গেল। এখন সবাই বলতেছে এটা হিলারি ক্লিন্টনের কারণে হয়েছে, এটা ওর কারণ। তো তুমি তো প্রেসিডেন্ট ছিল। এখানে জাতির আমেরিকানরা কিন্তু সবসময় বলে যে তারা নাকি জাতি রাষ্ট্র, ভারতীয়রা এখন বলছে তারা নাকি হিন্দু রাষ্ট্র, কিন্তু এগুলি তো আসলে ভিত্তি নেই। হ্যাঁ, আদর্শিক রাষ্ট্র এখনো আছে, যদিও এটা খারাপ ভাবে দিকেই চলে যাচ্ছে, ন্যাশনালিজম দিকেই চলে যাচ্ছে। যেমন এরদোয়ান বলতেছে, হ্যাঁ, আলাস্কা, মসজিদ, তেল আবিব, এগুলি আবার আরবদের আবার ইহুদিদের হয় কিভাবে? এটা তো টার্কিশদের, আমাদের রক্ত ওখানে দেখা যায়। আমি গেলে ওখানে টার্কিশদের রক্তের গন্ধ পাই, সেইভাবে কথা বলে। এখন এখন আর যুদ্ধ করে খুব ফায়দা করা যাবে না। কিন্তু নাগর্নো কারাবাখ নিয়ে যে যুদ্ধ, সবাই তো বলতেছে ইরান সমর্থন করবে না, কিন্তু ইরানের প্রেসিডেন্ট তো বলে দিল যে যত তাড়াতাড়ি পারো নাগর্নো, কারণ এটা তোমার ভূমি না, তুমি এটা দখল করো। তো জাতি রাষ্ট্রের কিছু সুবিধাও আছে, আবার বেশ কিছু অসুবিধা আছে, যদি না আপনি আশেপাশে সবার সাথে কিছু মৌলিক বিষয়ে একমত না হতে পারে। আপনি বর্ডারে মানুষ মারবেন না, আপনি বর্ডারে কোনো ওয়াল দেবেন না, আপনি পানি বন্ধ করবেন না, আপনি মানুষ নিজের সুবিধা মতো কোনো দ্রব্যের দাম বাড়ায় মানুষ মারার বন্দোবস্ত করবেন না, আপনি দুর্ভিক্ষ লাগাই দেওয়ার জন্য অন্য এলাকায় কিছু করবেন না। এইরকম মৌলিক কিছু বিধিবিধানের ক্ষেত্রে আপনার একটা সর্বসম্মত জনগণের সাপোর্ট ভিত্তিক 2 অংশের বা 4 অংশের 5 অংশের মানুষের সমর্থন ভিত্তিক একটা ঐক্যমত্য থাকতে হবে। তাহলেই কাজে এগুলো জাতিরাষ্ট্র সবাই নাম নিয়ে ফেলেছে এটা ইউরোপিয়ানদের থেকে, কিন্তু ইউরোপে এখন জাতিরাষ্ট্র নাই, একমাত্র ইউনাইটেড কিংডমই জাতিরাষ্ট্র বলা চলে। তারপরও এটা জাতিরাষ্ট্র না, কারণ ওখানে তো আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এরা তো ইংলিশ জাতি না। তো জাতিরাষ্ট্রের দিন শেষ হয়ে আসতেছে একদিক থেকে, আবার জাতিরাষ্ট্র একেবারেই শেষ হয়ে যাবে খুব দ্রুত, এটাও চিন্তা করা যায় না। আবার ইডিওলজিক্যাল দেশও কমিউনিস্ট, এই তো চাইনিজরা কমিউনিস্ট, এটা কি কমিউনিস্ট? আমি তো চায়নাতে গিয়া কমিউনিজমের কোনো চিহ্ন, এই পতাকা ছাড়া আর কোনো কিছুতে কমিউনিজমের কোনো চিহ্ন দেখলাম না। তো কাজে এটা কিভাবে ইডিওলজিক্যাল স্টেট হয়? বরং তাইওয়ানিদেরকে আমার কাছে, হংকংইদেরকে আমার কাছে বরং মনে হইছে মোর ইডিওলজিক্যাল স্টেট, নেপালিদেরকে মনে হইছে মোর জাতিরাষ্ট্র, কিন্তু ভালো তো করতে পারে নাই। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন আছে স্যার, আহমেদ জালাল প্রশ্ন করেছেন যে ঔপনিবেশিক ভারতে এলিটিসিস্ট মুভমেন্টে, অর্থাৎ তথাকথিত বাংলার রেনেসায় বাঙালি মুসলমান অপাংক্তেয় ছিল কেন? এটা তো খুব বিতর্কিত প্রশ্ন। আমি এখন এইটা যেভাবেই বলি না কেন, একটা অংশের মানুষ অখুশি হয়। আসলে ঔপনিবেশিক শাসনটা আসলো ভারতে কাদের দোষে? তো মুসলমানদের দোষে। এইটা তো মুসলমানদের স্বীকার করে। ওরা তো ফকিরের জাতের মতো ছিল, এখানে ছোটখাটো ব্যবসা করতে আসে, কিন্তু গোয়েন্দা লাগে দেখলো যে আরে এক রাজা আরেক রাজাকে খুন করার জন্য রেডি আছে। তখন তারা এই সুবিধা সেই সুবিধা চাওয়া শুরু করে।
আপনারা যদি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগের ঘটনাগুলি দেখেন, তাহলে দেখবেন এখানে মুসলমানদের ব্যর্থতার কথা, এবং মুসলমানরা কত দ্রুত গ্রাউন্ড হারিয়ে ফেলল। এত দ্রুত গ্রাউন্ড হারিয়ে ফেললো, এটা অবশ্য এক্সেপশন। নামমাত্র হলেও মুসলমানরা এত দ্রুত কোথাও গ্রাউন্ড হারায় নাই যতটা গ্রাউন্ড তারা এখানে হারিয়েছে। তার কারণ ওই যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল যে ঔপনিবেশিকবাদটা, এখন ভার্টিক্যালি আসছে ইংরেজরা, আর হরিজন্টালি এখানে উচ্চ বর্ণের হিন্দুরা এটাকে সাপোর্ট দিয়ে উপরের দিকে তুলছে। কাজে মুসলমানদের অবস্থা তো এরকম হওয়াটা মোটেই অস্বাভাবিক। আমি এটাকে জাস্টিফাই করতে, আমি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি কেন এমন হলো। ধন্যবাদ স্যার। এটার জন্য আমি স্যার নজরুলকে পড়তে। জি স্যার। স্যার আরো কিছু প্রশ্ন আছে স্যার, আমার নিজের কিছু প্রশ্ন ছিল স্যার, যদি আপনি অনুমতি দেন স্যার। আমার জি দুই একটা বলুন। কথা আমি একটু বলবো আপনার জি আলোচনার সূত্র ধরে বলি যদি স্যার। যেমন স্যার জি আপনি কংগ্রেস প্রশ্নতে বলেছেন, কিন্তু স্যার আমরা যেটা দেখলাম যে আহ, মানে আহ, বেশিরভাগ জমিদার, মানে কলকাতা বা এই বেশিরভাগ জমিদার তো ছিলেন মূলত অভিজাত হিন্দু শ্রেণীর। মানে বাংলায় ওই ভদ্রলোক কিংবা এই যে জমিদার যারা ছিলেন, যারা আবার উচ্চ মানে হিন্দু শ্রেণীর ছিলেন, অভিজাত, তারা তো এটা সুবিধাভোগী ছিলেন। এবং আপনি যেটা শুরুতে বলছেন বা এই যে ব্রিটিশ সরকারের কেরানি আমলা, এদের একটা ইয়ে ছিল। কিন্তু কংগ্রেসকে তো আমরা পরবর্তীতে দেখেছি যে হিন্দু মহাসভার সাথে তারা একটা অ্যাফিলিয়েশনের মধ্যে দিয়ে এসেছে, যদিও সেটা প্রথমে না, 1937-এর নির্বাচনের পরে বলা যায় বিশেষভাবে এটা হয়তো বলা যেতে পারে। শরৎ বসু একভাবে ইয়ে করেছেন, কিন্তু ওই যে হিন্দু যে এলিট শ্রেণীটা যারা হিন্দু মহাসভাতে গেল, অভিজাত যারা গেল, তাদের থেকে তো কংগ্রেস আলাদা থাকতে পারলো না। তাহলে আসলে স্যার মানে এখানে আমরা সাম্প্রদায়িকতার দায় বলি কিংবা আমরা এই যে ভদ্রলোক সমাজের এই চাপ মানে স্টাবলিশ হওয়ার দায় বলি, এইটা তো কংগ্রেস এখান থেকে কি আসলে রেহাই পায় আসলে, মানে এই যে একটা হিন্দুত্ববাদী এইটা আহ চিন্তা থেকে? এটা তো প্রথম ধরেন 1875 না 85-তে কংগ্রেস প্রতিষ্ঠা হলো, আর 1906 মুসলিম লীগ। ঠিক। ওই পিরিয়ডটাতে দুই পক্ষই খুব প্রিপেয়ার্ড হয়ে নাম। তো আসলে আহ ইংরেজদের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যারা সবথেকে বেশি এখনো দিল্লির ওয়ালগুলিতে বড় আত্মত্যাগকারী, তাদেরকে উর্দু হিন্দিতেও শহীদ বলে, এদের ভিতরে 70-75% মুসলমান। এখন মুসলমানরা অকাতরে জীবন দিয়েছে স্বাধীনতা। এই স্বাধীনতাটা শুধু এক ভদ্রলোকদের সরিয়ে আর এক ভদ্রলোককে আনার জন্য না। আর এই জিনিসটা একটা। আর হিন্দু মহাসভাকে যেইভাবে লন্ডন মদত দিয়েছে এবং সেখান থেকে আরএসএস, শিবসেনা যেভাবে বেরিয়ে এসেছে, এইটা তো পাকিস্তানের কাদিয়ানি মুভমেন্ট, ইরানের বাহাই মুভমেন্ট, এদের সাথে তুলনা করেন। এখন দায় যদি একেবারেই মুসলমানরা না নিতে চায়, তাইলে বিরাট অসুবিধা। কোনো ঐতিহাসিক ঘটনায়, কোনো বড় ঐতিহাসিক ঘটনায় কোনো অঞ্চলে একটা গ্রুপের জন্য হয় না। এখানে মুসলমানরা বাঙালিদের মাঝেও সুদ মার্গের মধ্যে পড়ে গেল, এবং লোকমুখে শুনতেছি ইসকন নাকি এটাকে আবার উৎসাহিত, যে তোমার প্লেটে তুমি খাবা, তোমার প্লেট ছাড়া তোমার এই প্লেট এতে অন্য কাউকে খেতে দিতে পারবা। যদি খেতে হয় তাহলে সে
ইসকনের অধীনে আসলে। এইটা তো এক সময় ব্রাহ্মণদের মধ্যে, ক্ষত্রিয়দের মধ্যে ছিল, অন্যদের মধ্যে তো ছিল। এখন মুসলমানদের যে দায়বদ্ধতা, এটা থেকে মুসলমানরা বের হওয়ার চেষ্টা করি, এবং এখানে বাঙালি মুসলমানরা পাগল হয়ে গেছে। বাঙালি মুসলমানরা না হলে কিন্তু পাকিস্তান হয় না। বাঙালি মুসলমানদের চাপাচাপিতেই এক পাকিস্তান হয়ে যায়। ফজলুল হকের পাকিস্তান হওয়া তো মানে দুইটা রাষ্ট্র। তাইলে তো আমরা জাতি রাষ্ট্রের ভিতরে, আমরা তো এখন সমস্যা হচ্ছে না জাতি রাষ্ট্র, না ইডিওলজিক্যাল রাষ্ট্র, না এই অঞ্চলের সুইজারল্যান্ড। আমরা যে কি, আমরা ঠিক নিজেরাই জানি না। কিন্তু আমাদের যে মেধা, সে কি হিন্দু কি মুসলমান, এই অঞ্চলের মানুষদের যে মেধা, এই অঞ্চলের মানুষদের যে সৃজনশীল, এই কবিগুরুই বলেন আর নজরুলই বলেন, দুইটা লোকের একজনও এসএসসি পাস করেন। তো এদের লেখাজোখা পড়লে পরে এখন কেউ তাদের মধ্যে সাম্প্রদায়িকতা খুঁজে পাইতে পারে। মানুষ তো আইডিয়াল হয় না। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, নজরুলকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করেন, তাইলে মুসলমানদের জন্য, হিন্দুদের ভাইদের বোনদের জন্য, সকলের জন্যই এইটা। আর রবীন্দ্রনাথ চর্চা তো আসলে বিশাল বিষয়, রবীন্দ্রনাথের লেখার ব্যাপ্তি এত বেশি, কিন্তু নজরুল কিন্তু খুব অল্প সময়ে অত্যন্ত দৃঢ়তার সাথে এই বিপদগুলি দেখছি। এবং দুর্ভাগ্য আমাদের যে রাখা গেল না, সুস্থ থাকতে পারে। ধূমকেতু, তো আমাদের দুর্ভাগ্য কেটে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। আপনারা এখন যেভাবে চিন্তা চেতনা করতেছেন, দেশপ্রেমের কথা, ধর্মপ্রেমের কথা, মানব সেবার কথা, যেইভাবে নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে যে ধরনের ভিন্ন চিন্তা, ভিন্ন, এখন এইটাকে আহ একটা আইনি এবং গতিশীল, অথচ নীতি নৈতিকতা সম্বলিত একটা ব্যবস্থা ছত্রছায়া চলতে দিতে হবে। নৈরাজ্যবাদী স্বৈরাচারী কোনো ব্যবস্থায় বেশি দিন টিকে না, পৃথিবীর ইতিহাস তা প্রমাণ। এইটাকেও বেশি দিন টিকাতে পারে, কাজেই এখানে আসার ব্যাপার আছে। মেকিয়াভেলিজম থেকে ইউরোপের মতো দেশ বেরিয়ে আসে। আর আমরা তো জানিই না যে আসলে মেকিয়াভেলি যে তার প্রিন্স রেখেছিল, এটা তুরস্কের লোকদের মোকাবেলা করে। সে কিন্তু ইউরোপিয়ানদের জন্য লেখা। ইউরোপিয়ানদেরকে সে বলেছিল যে তুর্কি লোকদের মোকাবেলার জন্য যা কিছু করা যায়। সেই জন্য তো প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের বিভিন্ন ক্যাপিটালে বলা হতো, একটা একটা তুর্কি ধরো, আবার একটু বিশ্রাম নাও, না একটা একটা তুর্কি ধরো আর মারো, একটু বিশ্রাম নিয়ে আবার আরেকটা তুর্কি ধরো আর মারো। তো ওইটা আবার আমাদের এখানে কিভাবে আসে? মানুষ মারার এই প্রক্রিয়ায় যারা যায়, যে সমাজ যায়, এবং তাদেরকে অনেক চরম মূল্য দিতে হয়। আপনি কি মনে করেন ইউরোপকে চরম মূল্য দিতে হয়? এবং এইটা জার্মানরা খুব ভালোভাবে বুঝেছে বলেই জার্মানরা সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পরে রাশিয়ানদেরকে কি পরিমাণ সাহায্য দিয়েছে। রাশিয়ান তখন জাতিরাষ্ট্র হয়ে গেল। আর হেলমট কোল নামে এই যে মোটা দেহি এক ভদ্রলোক ছিলেন, এই মার্কেল অ্যাঙ্গেলের আগে যে ভদ্রলোক ছিলেন, অত্যন্ত বিশাল দেহি, এই লোকটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ডে রাশিয়ানদেরকে সাহায্য করেছে রাশিয়াতে যাতে সিভিল ওয়ার না হয়, কারণ সেইটা ইউরোপের ভিতরে ছড়াই দিতে পারে। আবার সিরিয়াতে যখন ওয়েস্টার্নরা আক্রমণ করে, সিরিয়ান রিফিউজিদেরকে টার্কিতে ধরে রাখার জন্য জার্মানরা যে পরিমাণ টাকা দিয়েছে, অন্য কেউ তো তা দেয়।
এবং রাশিয়ানদেরকে যদি সেই সময় জার্মানরা ওই টাকা না দিত, তাইলে রাশিয়া ব্যাংকরাপ্ট হয়ে থাকতো এখন। তো তাহলে দেখা যাচ্ছে জাতি রাষ্ট্রের বিপদ যেমন আছে, আবার জাতি রাষ্ট্রের অনেক অ্যাডভান্টেজও আছে। তবে জাতি রাষ্ট্রগুলোর চরিত্র পাল্টে, রাশা থাকবে না, ইরানিরও ইরানি থাকবে না, তুর্কিরও তুর্কি থাকবে। কারণ তুর্কিরা এখনো বুঝতে চায় না যে তাদের 25% ফুট দিল, ইরানিরা বুঝতে চায় না যে তাদের জনসংখ্যারও প্রায় 40%, 50% এখন নট পিওরলি ইরানিয়ান আর পার্সিয়ান এজ দে কল। এখন বাঙালিও অনেক কাটাতার মুক্ত হইলে পরে বাঙালিদেরও এখানে বার্লিন ওয়ান মুক্ত হয়ে যেটা সৃষ্টি হয়েছে, এখানে কাটাতার মুক্ত হইলে পরে বাঙালিদের মধ্যেও সেই রকম অবস্থা সৃষ্টি হয়। আমি হয়তো প্রশ্নটার উত্তর খুব ভালো দিতে পারি নাই, কিন্তু এর না স্যার, সাথে ধন্যবাদ আমি ধন্যবাদ স্যার, শেয়ার করতে খুব ভালো উত্তর স্যার। স্যার, আরো দুটা প্রশ্ন আছে স্যার। স্যার আরেকটু আমি একটা জিনিস এমনিতে জানতে চাই স্যার, আমি যখন আপনার ছাত্র ছিলাম স্যার, বা এখনো আমি ইয়ে করি স্যার, স্যার আর ওই বিষয়ে আমি একটা আলাপ একটু করি স্যার। সেটা হচ্ছে যে মানে আমি এই লকডাউনের মাঝখানে মানে শুরুর দিকে স্যার জয়া চ্যাটার্জির যে বেঙ্গল ডিভাইডেড ওই বইটা পড়ছিলাম স্যার। তো মুসলমানদের যে আশরাফ আহ, যে বা আত্রাফ যে ক্লাসিফিকেশনটা আপনি বললেন, বা ওই অনেক জায়গাতেই আমরা দেখি এই এই যে আশরাফ ফিলিংস, এটা যে বংশমর্যাদার যে ফিলিংস, এইটাকে তো স্যার আসলে ঠিক ওই বাবু সংস্কৃতি বা ওই ভদ্রলোক হিসাবে কি এটাকে ইয়ে করা যায়? এটাকে আমরা অন্যান্য ইয়ের ক্ষেত্রে যেটা করি, মানে আমি যতদূর জানি স্যার, তারা তো এই ভদ্রলোকটা একটা নিতে পছন্দ করতেন না, বা এই ইয়েটা করতে পছন্দ করতেন না। এখানে। বাই দ্য ওয়ে, বইটার একটা কপি আমাকে পাঠাবেন, বইটা আমি খুঁজতেছি। ওই বইয়ের কপি, আমি তো এখন নর্থ বেঙ্গলে আছি, আমার জন্য বই পাঠাবেন। আচ্ছা এই আচ্ছা বইটা স্যার। আমার পড়া খুব জরুরি। ইংরেজি জি পাইলে ইংরেজি ভার্সন, ইংরেজি না পাইলে বাংলা ভার্সন পাঠাবেন। জি স্যার, বইটার পিডিএফ এখানে স্যার। উম, এইখানে দুই ভাগে ভাগ, ওয়েব হিসাবে করতে হবে, আবার স্ট্রাকচার, সমাজের স্ট্রাকচার। আসলে ভারতে নিম্নবর্ণের হিন্দুরা যত সংখ্যক মুসলমান হওয়ার কথা ছিল সেই পরিমাণটা হয় নাই। এইটা মুসলমানদের সঙ্গে, মুসলমান শাসকদের সঙ্গে ব্রাহ্মণদের কেমন বোঝাপড়া ছিল, বা এটা কত গভীর ছিল, সেটা নির্ধারণ করা খুব কঠিন। কিন্তু বিশেষ করে বেঙ্গলে আশরাফ আত্রাফের এই জিনিসটা খুব কম ছিল। তার একটা কারণ হচ্ছে, এই তীরে যারা আসছে তারা বিশেষ করে চিটগং দিয়ে আসুক, নোয়াখালী দিয়ে আসুক, ভোলা দিয়ে আসুক, শ্রীলঙ্কা হয়ে আসুক, যেইভাবেই আসুক, এরা কিন্তু ফিরে যাওয়ার জন্য আসেন। এই কারণেই ওই যখন সিলেটে শাহজালাল আসলেন, তখন ও সবাই ধরে ফেলছে যে এরা ইয়াং হলে কি হবে, এরাও ফিরে যাবে না, এখানেই বিয়ে শাদী করে আমাদের আর দেখতে শুনতে এত আকর্ষণীয় ছেলে পেলে সব, এরা আমাদের অনেকেই বলে যে 350-60 জন নিয়ে আসছে। তো এইটা থেকে, এটা তো ধরেন অনেক পরের। এর আগের 500 বছর ধরে যেটা ঘটছে, আরবরাই আসুক, টার্কিশরাই আসুক, ইরানিরাই আসুক, ওই যেই নৌকাগুলোতে আসতো তারা, এগুলি সব এই কূলে কোনোটা ভিড়তে পারতো, কোনোটা এর আগেই নষ্ট হয়ে যেত। অনেক মানুষ মারাও গেছে। এই যে রোহিঙ্গারা, দেখবেন যে এদের সঙ্গে কারো মিল নাই, কিন্তু যারা আবার চিটঙ্গি, তারা আবার আমার সাথে রাগ করতে পারে যে মায়ানমার বলতেছে রোহিঙ্গারা বাঙালি, তাইলে তো চট্টগ্রামের সব মানুষই যারা আদিবাসী চট্টগ্রামের, তারাও তো তাইলে রোহিঙ্গা, তারাও তো তাইলে বাঙালি হয়। তো ওইভাবে জাতিকে বিভাজন করা খুব কঠিন, এবং করলে পরে এটা ঠিক হবে এটা। কিন্তু সমস্যা হচ্ছে কি, পাকিস্তান সৃষ্টির নায়ক যারা, জিন্নাহ এবং গান্ধী এবং নেহেরু, প্যাটেল,
আহ, এরা অত্যন্ত ধূর্ত ভাবে ইংরেজদের সাথে সহযোগিতা করে। এবং এই ধূর্তটা গান্ধীর ক্ষেত্রে বোঝাই যায় যে উনি ব্রিটিশদের সাথে সহযোগিতা। নেহরুটা পরের দিকে ধরা পড়েছে, কিন্তু নেহরু এই হিন্দু মহাসভা, আরএসএস, তারপর এদেরকে বিপদী মনে করে, এদেরকে কখনো ভারতের জন্য ভালো শক্তি মনে করেন। গান্ধী এখানে ডুবিয়েছে। আর জিন্না বাংলাদেশ থেকে বড় হতে চায়। আরাকানি লোকরা তার পায়ের কাছে বসে কান্নাকাটি করেছে যে আমাদেরকে ওইখানে রেখেন না, আমাদেরকে ইস্ট পাকিস্তানের ভিতরে ঢুকাতে, সেইখানে সে সেটা আপনাদের ব্যাপার, আপনারা দেখেন। তো আমাদের যে ম্যাপটা দিয়ে খুব ভালো করে লক্ষ্য করবেন, এটাকে রেড ক্লিপকে দিয়ে এমন ভাবে কাটা করে। এখন আমাদের মধ্যে হীনমন্যতা ভোর, আমাদের মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটি আগে থেকে যে উপনিবেশিকবাদটা ঢুকে দিয়ে গেছে, সেটা এখন সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি রূপান্তরিত হয়ে নিজেদের মানুষ সম্পর্কে খারাপ ধারণাতে রূপান্তরিত। ভাসানী কেন সারা জীবন লুঙ্গি পড়লো? সে পাকিস্তানেও লুঙ্গি ছাড়া যাইতো না। লন্ডনে যে গেল সে, তার সবাই বললো তো এখানে অনেক শীত। তিনি বললেন না না, আমি তো এটা সিম্বলিক্যালি ঠিক করছি, আমি পায়জামাও পরবো না, এটা তো কোনো ধর্মীয় বিষয় না, এটা বাঙালির বিষয়। তো আপনি তো ঠান্ডা মরে যাবেন। কয় কিভাবে ঠান্ডা মরে যাবো? দুই তিনটা মোটা মোটা লুঙ্গি নিয়ে এসো। উনি 3টা লুঙ্গি পরে লন্ডনে নাম, যে যাতে ওনার ঠান্ডা না লাগে। তো এই সিম্বলিক জিনিসগুলোকে পরে মারামারিতে রূপান্তরিত করেছে। সিম্বলের সবসময় খেয়াল রাখবেন, সিম্বলিক জিনিসগুলো জাতিকে একটা টার্গেটের দিকে নিয়ে যাবে। বাঙালি আবার না খেয়ে মারা যাবে নাকি, এই বোধটা আসতে হবে। বাঙালি আবার মিথ্যা কথা বলবে নাকি, বাঙালি দর্শক হয় কিভাবে, এই বোধটা আসতে হবে। এই বোধ না আসা পর্যন্ত, এই চেতনা বোধ না আসা পর্যন্ত, একদিকে বাঙালিকে সারাক্ষণ গালি দিবেন, তো সেই মন মানসিকতা থাকবে এবং সে তো ধর্ষক হয়ে যাবে, খুনি হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে। তাকে নাকচারও করবেন না, তাকে কোনো বৃত্তিও দিবেন না, তাকে কোনো লোনও দিবেন না, তাকে কোনো এডুকেশনও দিবেন না, তাকে কোনো চাকরিও দিবেন না, তাকে কোনো বিয়ে শাদীর বন্দোবস্ত করবেন না, তাকে কোনো জমি জমাও দিবেন না, তাকে কিছুই দিবেন না আপনি, তো তার সে তো আপনার জন্য বিপজ্জনক হবে। এটা অত্যন্ত সহজ হিসাব। এখন এইটা বললে আবার আরেকটা সমস্যা হয়ে যায়। এই তথাকথিত ইসলামপন্থীরা বলে এই যে স্যার কমিউনিস্ট, তার তো কমিউনিস্ট হয়ে গেছে। এখন আপনি এই যে কমিউনিজম ক্যাপিটালিজমের ভাগের মধ্যে মুসলমানরা পড়ছে না, এইটা থেকে মুসলমানরা বেরিয়ে আসতে পারে। এখন তো সবাই বুঝতে পারতেছে না, এই যে আজাদিরা এখন যুদ্ধ করতেছে 25 বছরের প্রিপারেশন নিয়ে, 25 বছরের প্রিপারেশন নিয়ে, এবং একটা জেনারেশন চলে গেছে যারা ডিফিটেড জেনারেশন। আমাদের তো সর্বনাশ হয়ে গেছে, পাকিস্তান থেকে ডিফিটেড আর্মিগুলোকে আমরা আমাদের কোন ডিফিটেড আর্মির এই এরশাদ জাতীয় লোকরা আর্মিতে র্যাঙ্ক উপরের দিকে যায়, অথচ এরশাদ সেখানে মুক্তিযোদ্ধাদের পানিশমেন্ট দেওয়ার কমিটির মেম্বার। তো একটা স্ট্র্যাটেজিক বড় ভুল করলে পরে আপনাকে এটা খেসারত দিতে হবে, সাংঘাতিক ভাবে খেসারত। আরবরা যখন টাকা পাইছে কিভাবে খরচ করবে, ট্রাম্প তো যখন তার সামনে হিসাব দেখাইলো যে সৌদিরা কত টাকার জিনিস কেনে তার কাছে, সে আমেরিকা তো রেসিশনে পড়ে গেছে, টাকা পয়সা নাই ট্রেজারিতে, ওই সৌদিরা তো আমাদের কাছ থেকে ½ ট্রিলিয়ন টাকার জিনিস করতে, তার মানে তো তাদের কাছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার রয়েছে। দেখো তো আমার হিসাব করে কত টাকা ওখানে হিসাবের ভিতরে নাই। তখন বলে 3 ট্রিলিয়নের হিসাবে নাই। ও তাহলে চাইনিজদের হিসাবে চাইনিজরা কত ইনভেস্টমেন্ট করেছে আমাদের এখানে, কয় যে বলে যে 3 ট্রিলিয়ন। 3 ট্রিলিয়নের যে এটার হিসাব নাই সেটা যদি আমরা ধরতে পারি, তাহলে তো চাইনিজদের 3 ট্রিলিয়ন আমরা ফেরত দিতে, কারণ চাইনিজদের এই 3 ট্রিলিয়ন তো অনেক বেড়ে যাবে। এই
হিসাবগুলি মুসলমানরা কেউ জানতেও চায় না, বুঝতেও চায়। আর মাশাআল্লাহ এই দেশে তো ল পড়ার লোকরা যে কি পড়ে, না ফিলোসফি, না সাইকোলজি, না পলিটিক্যাল ইকোনমি, না টেকনোলজি, না মেডিকেল জুরিসপ্রুডেন্স, না সোশিয়োলজি, কি যে পড়ে, কি সিলেবাস বানিয়ে রাখছে। আবার ছাত্ররা অভিযোগ করে যে আমরা তো কোর্টে এসে ইফিসিয়েন্ট। কোর্টে আপনাকে ইফিসিয়েন্ট বানানো তো লয়ের ডিগ্রির কাজ, আপনাকে মানুষ হিসাবে ইফিসিয়েন্ট বানানো হচ্ছে লয়ের কাজ। আপনি উদ্যোক্তা হবেন, আপনি সেনাপতি হবেন, আপনি মন্ত্রী হবেন, আপনি এলাকার সবথেকে বড় রিফর্মার হবেন, আপনি দেশের বিষাক্ত খাবার দেশ থেকে তুলে নিয়ে দেশে, আপনার তো কাজ অসংখ্য। আপনাকে তো এইভাবে কয়টা ধারা মুখস্থ করে যেইভাবে বিচারক নিয়োগ দেওয়া হয়, যেইভাবে লয়ার, আপনি কি শুনেন যে কয়জন লয়ারের সনদ বাতিল করা হয়েছে এই মাসে? পৃথিবীর যে কোনো দেশের ইতিহাস দেখবেন, উন্নত দেশে যেখানে এত কম হয়, লয়ারদের করাপশন অনেক সময় কম হয়, সেখানেও প্রতি মাসেই বেশ কিছু লোকের সাসপেন্ড করা হয়, সনদ বাতিল করা। আর আমাদের এখানে সনদ বাতিল না করে সনদ দেবেই না। এটা হলো একটা। কতজন ছাত্র ইউনিভার্সিটিতে ল পড়বে সেটা বার কাউন্সিল ঠিক করে দেবে। এর চাইতে ভদ্রলোক আর পৃথিবীতে কি পাবে না। বার কাউন্সিল কোন দেশের শিক্ষাকে সংকোচন করে বলতে পারে যে ইউনিভার্সিটি গুলোকে তোমার ইউনিভার্সিটি ছাত্র সংখ্যা কমাও, লয়ের এত লোক আমাদের দরকার নেই, কারণ তাদের হিসাব হচ্ছে তাদের রুটি রোজগারে আপনারা হাত দেবেন। তো কি জঘন্য ভদ্রলোকের অবস্থাতে পড়ছেন, সেটা কি ঠিক করতেন? আপনাদেরকে যারা মানে নতুন করে লয়ার হন, তাদের সঙ্গে সিনিয়রদের কিছু আচার আচরণ আমি নিজে প্রত্যক্ষ করি। এটা কোনো মানুষের আচরণ হইতে পারে না। একটা লোককে সে আসার, অফিসে আসার 1 ঘন্টা আগে তাকে অফিসে ঢুকতে বলে, নামাজ পড়লে তার আগে নামাজ পড়ে না সেই জন্য নির্দেশ দেওয়া আছে, তার আগে খাইতে পারবে না সেটা নির্দেশ দেওয়া আছে। যখন তাকে নির্দেশ দিবে যেখানে সে চলে যাবে, এমনকি বিকালবেলা 100টা টাকাও তার হাতে দিবে। মাসে তাকে যে কিছু টাকা তার হাত খরচের জন্য দেবে, সেই লয়ারের চেম্বারে যদি কোটি কোটি টাকা উপার্জন হয় তাও দেবে। বলে আমি তো অনেক কাঠকোট পড়াইয়া 30 বছর লয়ারগিরি করে এখানে আসছি। পৃথিবীর কোথাও এই ভদ্রলোকই নাই। বরং নিজের পেশার লোকদেরকে তোলার জন্য প্রথমে বলে যে বাবা আমি কিন্তু তোমাকে 1 বছরের বেশি সময় দিতে পারবো। এই 1 বছর তোমার জন্য, তোমার পকেট খরচের জন্য, তোমার খাওয়ার জন্য প্রতি মাসে এটা বরাদ্দ থাকবে। এর 1 বছরের ভিতরে তুমি পারফরমেন্স না দেখাইতে পারলে 2য় বছরে তুমি তোমার অন্য জায়গায় চলে যাবে। কিন্তু মানুষের সাথে, শিক্ষিত মানুষ হয়ে এত কোটি, এবং এরা কোনো রিসিট দেয় না, আমাদের ডাক্তাররা কোনো রিসিট দেন, আমাদের লয়াররা কোনো রিসিট দেন। এই কি আশ্চর্য কথা! এত কোটি কোটি টাকা লেনদেন। সেই দিন হাইকোর্টের একটা জাজমেন্ট দেখছেন তো, যে বলতেছে যে এটা ইংরেজি একটা প্রবাদ, ইফ ইউ ডোন্ট থ্রো দা ব্যাড অ্যাপল ফ্রম ইউর বাস্কেট, দেন ব্যাড অ্যাপেলস উইল ডিস্ট্রয় অল দ্য অ্যাপেল। তুমি যদি খারাপ বা পচা আপেল তোমার ভালো আপেলের বাক্সায় রেখে দাও, তাইলে ওই 1টা 2টা পচা আপেলই বাকি সবগুলো আপেলকে ধ্বংস করে দেয়। বিচারকের ক্ষেত্রে এটা সত্য হয় বেশি। সেই জন্য বলা হয় যে বিচারকটা হইতে হবে ইনকারাপ্টেবল। কোন অবস্থাতে তার, দেখেন থাইল্যান্ডের মতো জায়গায় সে নিজে নিজেকে গুলি করছে, ইয়া থেকে এজলাস থেকে বাইরে এসে তার নিজের সেফটির জন্য সরকার তাকে যে পিস্তল দিতে, সেই পিস্তল দিয়ে নিজেকে গুলি করছে। কি ঘটনা? পরে জানা গেল যে একজন মন্ত্রী এই মামলায় জন্য তাকে কল করেছে সকালবেলা। আর মন্ত্রীকে সেদিন বলছে যে আমি তো আমার মতো করে সবকিছু দেখবো, যদি আপনার যার জন্য সুপারিশ করতেছেন সেটা যদি তার ফেভারে হয়। ওখানে যেয়ে দেখে আরে এ তো মন্ত্রী তো ক্রিমিনালের পক্ষে আমার কাছে সুপারিশ করবে, এবং সে খুব পাওয়ারফুল মন্ত্রী। এখন সে দেখতেছে আমি তো এখান থেকে গায়ে দিয়া কোথায় থাকবো।
তারপরে ভাগ্য ভালো যে এটা হাটে লাগে নাই, এটা হাটের উপর দিয়ে চলে গেছে। তারপরে এই লোক মরে গেলে তো জানতেও পারতো না, ওগুলি প্রমাণ পাওয়া গেছে যে তারে ফোন করছে তাকে। কিরকম ইনকরাপ্টেবল থাকতে হবে একটা বিচার ব্যবস্থা। এটা আমাদের হাইকোর্টে ওই দিন আলোচনা হয়েছে এবং বোধহয় ইনস্ট্রাকশন আসছে যে বিচারক যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তাকে বিচার রাখা যায়। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। স্যার ইতিমধ্যে 9:30টার বেশি বেজে গেছে, প্রশ্ন তো আমাদের আরো আছে। কোনো অসুবিধা নাই। একটা শেষ প্রশ্ন নিয়ে কি আমরা একটু শেষ করবো? না না, আপনি প্রশ্ন নিতে পারেন। স্যার রাফিয়া রেহনুমা রিদি, জি স্যার রাফিয়া রেহনুমা রিদি প্রশ্ন করেছেন, অখণ্ড ভারতের সম্মিলিত আন্দোলন থেকে মুসলিম ভদ্র সমাজের আলাদা হওয়ার পেছনে কংগ্রেসের নেতাদের অভ্যন্তরীণ সাম্প্রদায়িক রেষারেষির ভূমিকা কতটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল? গুরুত্বপূর্ণ ছিল, অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। তা না হলে তো ওদের যেটা দরকার ছিল সেটা হলো যে আরেকটা মুসলিম লীগ যাতে তৈরি করতে না হয় সেইটার ব্যবস্থা করা, এবং এটা মুসলমানদেরও করার দরকার ছিল। এবং এখানে কিন্তু ভদ্র সমাজকে বেশি দায়ী করা যাবে না। এখানে একটা কথা বলি আপনাদের, এখানে কিন্তু স্বশিক্ষিত মানুষরা তখন দেশের নেতৃত্ব দিয়ে, সেটা মাওলানা ভাসানী বলেন, আবুল কালাম আজাদি বলেন, কেরামত আলী, শওকত আলী, ভাই মোহাম্মদ আলী, এরা, এই দুই ভাই যখন কারাগারে আবদ্ধ তখন ওদের নিয়ম অনুসারে ব্রিটিশ আইনে মাই শুধু দেখা করতে পারে, রাষ্ট্রদ্রোহী অন্য কেউ দেখা করতে পারে, এবং তাদের শুনানি হবে। সেই শুনানিতে তারা শুধু স্বীকার করে নিলেই হবে যে আমরা আর রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত থাকবো না, ভারতে ইংরেজ শাসনের বিরুদ্ধে কথা বলবো না, এটাতে সাইন করলেই তাদেরকে ছেড়ে দেবে। এবং মায়ের কাছে খবর গেছে যে দুই ভাই মায়ের স্বার্থে মা যাতে কষ্ট না পায় সেই জন্যে তারা দুই ভাই এটাতে সাইন করবে, কোনো না কোনো ভাবে এটা তার মায়ের। তো তার মা হাজিরা দেওয়ার একদিন কি 2 দিন আগে জেল গেটে দুই ভাইকে সঙ্গে দেখা, তো বলতেছে মা তোমাকে আর আমরা কষ্ট দিতে চাই না। কেন, তোমাদের কি ফাঁসি হবে? না মা, আমাদেরকে বলতে আমরা যদি শান্তিপূর্ণ ভাবে মীমাংসা করি তাইলে আমরা তোমার সাথে ফিরে আসতে। মীমাংসা কিভাবে হবে? এরকম একটা মুসলেখা দিই। তখন মা বলতেছে আমার সন্তান হয়ে যদি মুসলেখা দিয়ে স্বাধীনতার জন্য সংগ্রাম করবা না, এইটার মুসলেখা দিয়ে বের হয়ে আসো, আমি তোদের গলা টিপে মারব। ছোটবেলায় তো আমি ইচ্ছা করলে গলা টিপে মারে ফেলতে পারি, তখন তো আমার হাত যাতে না লাগে তোদের গায়ে, আমার পা যাতে তোদের গায়ে না লাগে, সেই জন্য সারা রাত ওর ঘুমা থাকছি তোদেরকে এই মানুষ বানানোর জন্য, যে বিদেশিদের দাসখত দিবা। কি স্পিরিটে মুসলমানরা কাজ করতেছিল, এই স্পিরিটটা নষ্ট করেছে কংগ্রেসের ভিতর ইনফিল্ট্রেশন। এবং এইটাতে খুব বেশি সাকসেস ছিল না 1924 সালের আগ পর্যন্ত। 1906 সালে মুসলিম লীগ করার পরেও, বঙ্গবন্ধু রদ করার পরেও খুব বড় ধরনের সাকসেস আসতেছিল। বড় ধরনের সাকসেস আসতে গান্ধী 2024 সালে কংগ্রেসের ওটা কি সেক্রেটারি জেনারেল ছিল নাকি সেক্রেটারি জেনারেল কি সিস্টেম, কংগ্রেসের সেক্রেটারি জেনারেল। এরপর থেকে এই সাকসেসটা এসে, কারণ কেউ কিছু বুঝতে পারতেছিল। এইটা বুঝতে পারবেন হচ্ছে যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন কথাবার্তা যা কিছু পাওয়া যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু এই কারণে যে হিন্দু মহাসভার কেউ বা আরএসএস এর কেউ ইনফিল্ট্রেট করে ফেলতে না পারে ওনার আশেপাশে, সেই জন্য ওনার দেহরক্ষী রাখতেন মুসলমান, ট্রান্সলেটর মুসলমান। ওনাকে যিনি নিজে গুলি খেয়ে বাঁচাইছে
সেই ভদ্রলোক মুসলমান। আর ওনার যে ট্রান্সলেটর ছিল আবিদ সাহেব, তিনিও ওই যে জার্মানি থেকে ডুবুজাহাজ দিয়ে, তখন ডুবুজাহাজটা তো ওটা মানে বর্তমানে তো অনেক সফিস্টিকেটেড হয়েছে, তখন তো অনেক বিপজ্জনক ছিল, তো আসছে। সেখানে 3জন লোক ছিল থাকার কথা, একজন হিন্দু, একজন মুসলমান, একজন শিখ, আর নেতাজি। জার্মানরা বলল 4জন হইলে পরে এটা ইয়া হয়ে যেতে পারে, বিকল হয়ে, এবং সবারই তোমাদের মৃত্যু হইতে পারে, আর 2জন গেলে মোটামুটি সেফ থাকবে। উনি তাৎক্ষণিকভাবে সেই 2জনের নাম দিয়েছে, এবং একজন হিন্দু আর আরেকজন ওই শিখ, মুসলমানটারে। তাইলে ইনফিল্ট্রেশনটা কত গভীর থাকলে নেতাজি সুভাষচন্দ্র বসু এত সাবধানতা অবলম্বন করেছে। এবং এই লোকটা বার্মাতে, সিঙ্গাপুরে এসে বলতেছে, আমি তো সব জায়গায় এই ইনফিল্ট্রেশন দেখতেছি। তখন তো গান্ধী ঘোষণা দিয়ে ফেললো মাই স্পয়েল সাইট বলে। তো এখানে তো বিশাল ষড়যন্ত্র আছে। আমরা তো প্রথম বিশ্বযুদ্ধের পরে স্বাধীন হয়ে যাওয়ার পর, নজরুল্লাহ প্রথম বিশ্বযুদ্ধ পরে আইসে নজরুলের বিদ্রোহী কবিতা কেন, ধরেন ওনার বয়স যখন 22, তখন তো বিদ্রোহী কবিতাটা লেখে। তো ওনার বয়স যদি 22 হয়, ওনার জন্ম ছিল 1800 সম্ভবত 98 দিকে, তার মানে 1920-এর দিকে, 1919-20-এর দিকে লেখা। কমরেড মুজাফফর আহমদও খুব একটা গুরুত্বের সঙ্গে দেখে নাই ওনার সারা জীবনের দুঃখ। অন্য লোকরা দেখার পরে, কবিগুরু দেখার পরে বললো যে সর্বনাশ, তুমি তো আমাকে হত্যা করে ফেলবে, আমার তো আর দরকার দেখি। এবং সেই বিদ্রোহী কবিতার উপর বাঙালির কোনো গবেষণা না, সেই বিদ্রোহী কবিতার উপর হচ্ছে অন্য লোক। তার কতক্ষণ চলবে আপনাদের এটা? স্যার আর চলবে না, আমরা এটা শেষ করে দিব। আমি আপনাদের অনেক সময় নিয়ে নিলাম। কারণ স্যার ইতোমধ্যে 10:45 বেজে গেছে। আচ্ছা, না না স্যার, আমরা আসলে খুবই এনজয় করছিলাম এবং চমৎকার সময় কাটছিল স্যার। আমরা কি তাহলে স্যার আপাতত শেষ করবো? কারণ স্যার ইতোমধ্যে আমার 10:45 কোনো মতো বেজে আপত্তি গেছে। নেই আপনাদের ব্যাপারে, আমার কোনোটাতেই কোনো আপত্তি নেই, আপনাদের ব্যাপারে। আচ্ছা স্যার, জি একটু অবশ্য স্যার নেট একটু ডিস্টার্ব করছে, মাঝে মাঝে একটু নেট ইন্টারাপ্ট করছে স্যার, কথা থেমে এখন থেমে আসছে, এইটা সেটা হচ্ছে একটা অন্য একটা কারণে। এইটা আমার এখানে ছোট ছোট অনেক বন্ধু জি বান্ধব আছে। ছোট ছোট বন্ধু বান্ধব মানে এদের বয়স 7-8 থেকে শুরু করে 16-17 পর্যন্ত। তারা যখন যেইটা আমার খুশি সেটা জি এসে ব্যবহার করে। এখন তারা যেটা করছে, তারা এইটার ব্যাটারিটা ডিসকানেক্ট করে রেখে গেছে। আমি উপরে হাঁটতে গেছিলাম ছাদে, যার জন্য এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ, ঠিকঠাক ওই শোনা তো যাচ্ছে, আশা এটা করছি। বললাম না, আমার জি 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 আমার স্যার, শোনা 7 বছর যাচ্ছে। থেকে 17 বছর পর্যন্ত এখানে অনেক বন্ধু বান্ধব। তারা মানে তাদের এই যে আপনাদের সঙ্গে আচ্ছা আচ্ছা। ইয়া করতেছিলাম, তখনও তারা এসে দাবি করলো যে তারা যাতে লিঙ্ক পায়, তারা শুনবে। আমি বললাম তোমরা কি বুঝবা? কয় যাই বুঝি, আপনার বাংলা বলবেন তো আজকে? কয় হ্যাঁ বাংলা বলবো। কয় তাইলে আমরা শুনবো। তো তাদের আবদার রক্ষা করতে করতে এই যে এটা আমি তাদেরকে এসে বললামও, আমার এটা ফুটিয়ে রাখলা। ও বলে যে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা তো চলবে। এখন শোনা যাচ্ছে না পরিষ্কার? জি স্যার, শোনা। আচ্ছা, আচ্ছা স্যার, আমরা হচ্ছে শেষ করি, বাট স্যার শেষ হ্যাঁ, একটা প্রশ্ন নিয়ে স্যার প্রশ্ন শেষ প্রশ্ন করি। থাকলে হচ্ছে প্রশ্ন যে ফিরিয়ে দিয়েন না। আমির এইচ, জি জি স্যার, জি স্যার, আমির এইচ ইয়ন প্রশ্ন করেছেন চিরস্থায়ী বন্দোবস্তের ব্যাপারে। উনি বলছেন চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে যদি কিছু বলতেন, কিভাবে শেষ হলো? যদি না, উত্তরটা এইটার একটু বড় উত্তর স্যার, আপনি আমি যদি খুব একটা কিছু দেব বলতে না, চান এটার স্যার। উপরে প্রচুর লেখাজোখা আছে। আসলে চিরস্থায়ী বন্দোবস্তটার উপরে এই যে একজন বৃদ্ধ ভদ্রলোক আছেন, হোসেন উদ্দিন হোসেন, উনি বাংলার বিদ্রোহ নামে 2 খণ্ডের একটা বই লিখেছেন। ওই বইটাতে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন যে আসলে চিরস্থায়ী বন্দোবস্তটা
এই দেশে জমিদারি প্রথাটাকে চিরস্থায়ী করা। কিন্তু এখানে মানসিক যে বন্দোবস্ত, দাসখত দেওয়ার যে বন্দোবস্ত, আমরা আইন করে দেব, তোমরা আইন মানবা, আইন করার সময় তোমাদের কোনো সে থাকে, আমরা ভালো বুঝি কি আইন তোমাদের লাগে। এইটা করতে করতে তারা যখন দেখলো যে চিরস্থায়ী বন্দোবস্তেও কাজ হয় না, তখন তারা আদালতের ভাষা চেঞ্জ করে ফেলল। আমাদের এই অঞ্চলে আদালতের ভাষা ছিল ফার্সি, সেইটাকে ইংরেজিতে রূপান্তর। আমি সেজন্য চিরস্থায়ী বন্দোবস্তের উপর শুধু একটু বলে, এটা কিন্তু মনস্তাত্ত্বিক চিরস্থায়ী বন্দোবস্ত, এবং সেটাতে আমরা আছি। আমি আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের প্রশাসনিক ব্যবস্থায় ঔপনিবেশবাদের যে উন্মাদনাই বলেন আর বলেন আর গভীরভাবে দাসত্বকে পোষণ করাই বলেন, যেইটাই বলেন, আমি এর বাইরে দেখি। আমি যেসব দেশের মানুষগুলি অভদ্রভাবে পরিচিত ছিল, তার মধ্যে জাপানিরা অন্যতম। সেই জাপানে কোনো পাবলিক অফিসে আপনি গেলে পরে কোনো কর্মকর্তা বা কর্মচারী চেয়ার থেকে দাঁড়াবে না আপনার জন্য, এইরকম কোন অফিস সারা জাপানে পাবেন। আর বাংলাদেশের এমন কোন অফিস পাবেন না যে অফিসে গেলে সে বলবে যে এটা আমার কাজ, সে সাথে সাথে না শুনেই বলবে যে এইটা আমার কাজ না, এটা ওই যে ওনাকে দেয়। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, যদি আপনারা সময় না দেন। আমি একটা চিঠি আনতে গেছি রেজিস্ট্রের বিল্ডিং এর চিঠি আনতে গেলে সেখানে 4 জন লোক বসা, বলে যে দেখো তো চিঠি ডেসপাসে আছে নাকি। হ্যাঁ, ডেসপাসে একটা চিঠি আছে ল ডিপার্টমেন্ট। তো আমি ওইটা নিতেই আসছি। তো বলে এখন কে দিবে আপনাকে? 4 জন লোক বসে, কিন্তু কারণ হচ্ছে 5ম জন যিনি নাকি খাতায় লিখবেন কাকে দেওয়া হয়েছে, কার চিঠি, এই জিনিসটা নামটা লিখবেন, ওখানে সিরিয়াল নাম্বারটা বসে, সেটার জন্য কি 5ম জন আসবে, না তারা এই 4 জনের একজন এটা লিখবে, সেইটা তারা ঠিক করতে কথা বলতেছিল। আমি নির্বাক হয়ে তাকে আছি, এ আল্লাহ, এ কি কি দেখলাম জীবন। আমার চোখে মুখের, আমি কোনো কথা বলতেছিলাম না, চোখে মুখের অবস্থান দেখে একজন আমাকে বলতেছে, স্যার আপনি বহু বছর আগে ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন না? তো আমি তো হ্যাঁ ছিলাম। তো কয়েক স্যার চিঠিটা দিবি না, তাও সে উঠে আসলো না লেখো। এই সে আবার বলতেছে পাশের জনকে, এটা আমি কেমনে লিখি, এটা তো ওই 2 জনের কাজ। তারপরে তারা 4 জনে গুঞ্জরণ করার পরে ঠিক করলো যে তাদের মধ্যে কে সিনিয়র কে জুনিয়র, সবচেয়ে জুনিয়র মধ্যে তাকে লিখতে হবে। এই জাস্ট আমার নামটা, চিঠিটা কয়টার সময় দেওয়া হয়। এইটা হলো ঔপনিবেশিক শাসন। 5 জন লোক রাখা হয়েছে। এবং আমি তো বলি যে বাংলাদেশের সেক্রেটারিয়েটে যত দুর্নীতির কারখানা হয়েছে, আমাদের রেজিস্টার্ড বিল্ডিং এ আপনাদের কিনে আমাদের কিনে এসে বেশি দুর্নীতি করা, কিন্তু কই কোথাও কি কেউ কিছু এটার উপায় খুঁজে বের করছে? এই যে গণ রুম করা হয়েছে, এইটা যে মানবতা বিরোধী কাজ, এইটা যে প্রতিহিংসা পরায়ণ মানুষ সৃষ্টি করবে এখান থেকে, এটা কি কেউ করছে? এত বছর ধরে এগুলি চলছে। তো কাজে ঔপনিবেশিক মানসিকতা থেকে একটু বাইরে হয়ে আসে, চলাফেরা, এমনকি হাত নাড়ানো, চুল ঝাঁকড়ানি, এই সব কিছু থেকেই ঔপনিবেশবাদের গন্ধনা, ঔপনিবেশবাদের চরম জিগাংশী রূপ দেখতে পাওয়া। কাজে ওই বাঙালিদের উপর রিসার্চ হয়নি। সফা ভাই লিখেছেন
আহমেদ সোফা লিখেছেন বাঙালি মুসলমানের মন, কিন্তু উনি তখন তো আর তেমন একটা নিজেও সিরিয়াস মুসলমান ছিলেন না, এবং উনি, আমি মনে করি ওইটা বাঙালির মন হইতে পারতো বইটা, তাইলে এটার যথার্থতা অনেক বেশি হইত। এটা যদি প্রফেসর আব্দুর রাজ্জাকের সঙ্গে ওনার দেখা সাক্ষাৎ হওয়ার পরে শেষ জীবনে দেখতেন, তাইলে ওনার কাছ থেকে আমরা বিরাট কিছু পাইতাম। যাই হোক, অনেক ধন্যবাদ আপনি। আরো প্রশ্ন থাকলে আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো সামান্যতম কোনো প্রশ্ন থাকলে দিতে স্যার পারেন। আপাতত এই আমি মুহূর্তে এখন ছোট প্রশ্ন ছোট আর এখানে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক জি ঠিক, স্যার, আমরা তাহলে আপাতত শেষ করি। স্যার আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক এত ধন্যবাদ। চমৎকার মনোমুগ্ধকর আলাপ না, করার জন্য, আরো আপনাদেরকে বেশি ধন্যবাদ প্রশ্নগুলো আলাপ করার জন্য স্যার। আহ জি স্যার, আপনি আমার শুনতে পাচ্ছেন? জি 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 স্যার, জি, আপনাকে অসংখ্য শুনতে ধন্যবাদ পাচ্ছি। এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমাদের আসলে অনেক কথাই তো আছে, কিন্তু নিশ্চয়ই সামনাসামনি দেখা হলে স্যার আরো কথা হবে। এবং আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতায় করোনার মধ্যে এই দূর থেকে আপনি আমাদের না, সাথে যুক্ত সেই কথার হয়েছেন। চাইতেও বেশি important হতো যে আমাদের জন্য যেটা প্রয়োজনীয় সেটা হলো বাঙালি জাতির আত্মার সন্ধান করা। একটা এত বড় একটা জাতি এই অবস্থায় থাকতে পারে না। এটা সিম্পল অ্যাজ দিস, যে এত বড় একটা জাতির এই অবস্থা চলতে পারে না। আমি যে একটা উদাহরণ দিলাম, এইটাই আমাদের উদাহরণ। এটা সব জায়গাতে যেই লোকের যেই কাজ সে সেটা করবেন, এটাই হলো উপনিবেশবাদের চরম লক্ষণ। এবং সে অন্যদিকে তাকে আবার সে অন্যায় করে কখনোই স্বীকার করবে না, এবং কখনোই স্বীকার করবে না যে সে অন্যায়টা করেছে। এবং যদি স্বীকার করে তাইলে কিন্তু আবার তারে সবাই এটাকে বিশাল দুর্বলতা মনে করে তার শাস্তি হয়তো আরো বেড়ে যায়। আর বাইরে দেখেন আমেরিকাতে প্লি বার্গেন সিস্টেম রাখা হয়েছে কেন? যার জন্য ওখানে কোনো যানজট নাই, মামলা জট নাই। এখন অনেকেই বলে যে প্রি বার্গেন রাখছে, একটা লোক এসে বলতেছে আমি এই এই অপরাধটা করেছি, কিন্তু তা সত্ত্বেও ইউর অনার গিভ মি মার্সি and do as much favor as you can do, তখন তাকে প্লি বার্গেনিং এ তার শাস্তি অনেক কমে যায়। তো এইটা তো মুসলমানদের আবিষ্কার ছিল, এটা তো মুসলমানরা জানেও না। এটা এটা এই যে আপনার নদীর প্রবাহ বন্ধ করা যাবে, এইটা হিন্দু ধর্মের চাণক্য থেকে শুরু করে সব জায়গায় লেখা আছে। যে অঞ্চলের মানুষ নদীর উপরে বাঁধ দেবে ভগবানের রোষানলে পড়বে এবং সেই জাতি ধ্বংস হয়ে যাবে। এবং বলেছে তার মাথা কামায়া তাকে কখনো আর মন্দিরে ঢুকতে দেবে না, কারণ তারা এগুলো গঙ্গা আমার মা। খুব ভালো করে খেয়াল করবেন, গঙ্গা আমার মা, তাদের মাকে এরকম বাদে দিতে দেয়। আর আমাদের এইদিকে প্রবাহিত সব নদীতে বাদ দিয়ে ফেলা। তো যে যার যার ধর্ম ঠিক মতো পালন করলো তো এই সমস্যা। তো অনেক ধন্যবাদ আমাকে সুযোগ জি দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং আমরা ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ স্যার। আপনার সাথে আমরা, নিশ্চয়ই আমাদের আরো কথা হবে এবং আপনি আমাদের সাথে আবারও আলাপ আলোচনা করবেন, আমরা এই প্রত্যাশা করি। এবং আপনি সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, আপনি আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি যদি লিভ নিতেন তাহলে স্যার। জি স্যার। হ্যাঁ, ও স্যার আচ্ছা, আপনি যদি ঠিক লিভ আছে। নিতেন স্যার, আমি বাকিটা বলে শেষ করতাম। লিভ স্টুডিও আছে নিচে একটা option। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যারের এই চমৎকার মনোমুগ্ধকর আলাপের জন্য। স্যার সবসময় এরকম খুবই বড় বড় বিষয়কে খুবই বৈঠকি ঢঙে সহজ করে বলবার চেষ্টা করেন, অসংখ্য বাস্তব উদাহরণ দিয়ে বলার চেষ্টা করেন। বিশেষভাবে আমাদের অঞ্চলের নানান ধরনের পারিবারিক এবং ছোট ছোট উদাহরণ গুলো স্যার দেবার চেষ্টা করেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং স্যার প্রশ্নগুলো নিয়ে আলাদাভাবে ডিল করবার চেষ্টা করেছেন। আমরাও ভীষণ আনন্দিত স্যারকে পেয়ে, এবং আপনাদের আমাদের আয়োজনের সাথে থাকবেন। আমরা প্রতি মঙ্গলবার জ্ঞান বিজ্ঞানের বিষয় নিয়ে আলাপ করে থাকি। আগামী মঙ্গলবারও আমরা যথারীতি আরো একটি নতুন বিষয় নিয়ে হাজির হব। আপনারা আমাদের মঙ্গলবারের গল্পসল্প পেজ, সেই পেজে এই লাইভটি দেখতে পাবেন, এই ভিডিওটি সেখানে থাকবে এবং আমাদের নিয়মিত আপডেট সেখানে দেখতে পাবেন। আপনারা সেখানে মন্তব্য করবেন, আপনাদের চিন্তা মতামত প্রকাশ করবেন। আমরা সকলের মতামতের ভিত্তিতে আগাতে চাই। আমরাও চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা অত্যন্ত জ্ঞান পিপাসু থাকবেন, তারা পর্যালোচনা করবেন, তারা সমাজকে, দেশকে, বহমান সিস্টেমকে তারা প্রশ্ন করবেন। এর ভিতর দিয়ে
সমাজ পরিবর্তনের লড়াই এগিয়ে যাবে। এই প্রত্যাশা এবং এই কামনা জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, কোভিড-19 এর স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।